যখন একেবারে করোনা ভাবা চলছে ঠিক মাঝপথে আমরা শুরু করি এটা, হ্যাঁ, অনেকটা রিস্ক নিয়ে। ওই সময় তো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে আপনার গণমাধ্যমেও তো একটা অস্থিরতা শুরু হয়, যেটা এখনো বিদ্যমান। তো ওই সময় আমরা শুরু করে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালু করি। তো সামাজিক মাধ্যমে আমরা প্রথম আমাদের গুলশান অফিসে নিয়ে আমরা এটা শুরু করেছি। তা আমাদের ইচ্ছাটা হলো ওই সময় যে আমরা একটা ওয়েবসাইট করব যেটা বাংলাদেশে একটিও নাই। তারপর আমরা একটা রিসার্চ টিম গঠন করি যারা হচ্ছে বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রির সঙ্গে কাজ করে এবং গভর্নমেন্টের নাম বলবো নাকি না, আচ্ছা আচ্ছা, গভর্নমেন্টের বিভিন্ন যারা সংস্থার সঙ্গে যারা কাজ করে আর কি, তাদের নিয়ে আমরা একটা করলাম, একটা গবেষণা সেল করলাম আর কি আমরা। হ্যাঁ, তো সেল করে তারা একটা রিপোর্ট দিল আমাদেরকে যে আমরা যে ওয়েবসাইটে করতে চাচ্ছি বাংলাদেশে, এটা বাংলাদেশ কারো নাই, বরং এটা দেখলাম যে বিশ্বের কয়েকটি গণমাধ্যম এটা আছে। এর মধ্যে DW, MS, NBC, PBS, NPR, ভক্স মিডিয়া, BBC আছে। হ্যাঁ, আচ্ছা, আর প্রথম আলোর একটু আছে। আচ্ছা, আমরা ওই স্টাইলে শুরু করলাম আর কি, যে আমরা আসলে এই মানে সংবাদ মাধ্যমে আমরা নতুন কি মেসেজ দেবো। আসলে অনেকে তো অনলাইন করছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে একটা প্রচার হলো ফেসবুকে, যে বললো যে যে আমরা মানে ঘোষণার 7 দিন পরে ওয়েবসাইট, 15 দিন পরে পুলিশি অভিযান। তা আমরা চিন্তা করলাম যে মানুষের আমাদের কথা থেকে কথা আসছে অনেকের, যে মানুষের এই যে অনলাইনের প্রতি কিন্তু এখনো বিশ্বাস এখন স্থাপন হয়নি এইভাবে। তা আমরা চাচ্ছি যে যেখানে অবিশ্বাস, ঠিক আছে, প্রতারণা, মানুষের আস্থাহীনতা, ওইখান থেকে আমাদের বিশ্বাস শুরু হবে, ওই জায়গা থেকে। তো আমরা চিন্তা করতেছি যে যেখান থেকে মানুষের অবিশ্বাসটা শেষ হয়ে গেছে, ওইখান থেকে আমাদের বিশ্বাসটা স্থাপন হোক, ওই অ্যাঙ্গেলে আমরা কাজ করতেছি। আপনারা সবাই তো ফেসবুক ব্যবহার করেন, তাই না? ফেসবুকে, আচ্ছা, ফেসবুক ব্যবহার করেন আপনারা। ফেসবুকে সারাদিনে অনেক কিছু লেখেন না মজা করে, সেটা হলো যে আপনারা সবাই তো ফেসবুকে লেখেন, তাই না? ফেসবুকে লেখেন। আমার মনে হয় এখানে অনেকে ডাটা অন করে রাখেন 24 ঘন্টা, আমার মনে হয় এরকম আছেন না? আচ্ছা, আছে। ডাটা অন করে কিন্তু ডাটা খরচ হয়। আমরা এই ডাটার ব্যবহারের সব ব্যবহার করতে চাই। কিভাবে করতে চাই? ইয়েস, আচ্ছা, কিভাবে করতে চাই যে আপনি যদি 24 ঘন্টা ডাটা খুলে রাখেন, তো আপনার ডাটা খরচ হয়ে যাচ্ছে। তারপর আপনি লিখতেছেন, ফেসবুকিং করতেছেন, ব্লগিং করতেছেন, বিভিন্ন মেসেজ লিখতেছেন, তারপর বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতেছেন। তো সেই জিনিসগুলো যদি আপনি আমাদের ওয়েবসাইটে লেখেন, আপনি দেখে টাকা আর্ন করবেন। মানে আপনি এখানে যদি সময় নষ্ট করেন, আপনার নষ্ট সময়ের আমরা মূল্য দেবো। তো বাংলাদেশে এরকম কোনো গণমাধ্যম এখনো চালু হয়নি যে মানুষ যে গণমাধ্যম তার নষ্ট সময়ের মূল্যায়ন করবে। তা আমরা নষ্ট সময়ের মূল্যায়ন করবো আর কি। তা সেই জন্য আমরা একটা ওয়েবসাইট করেছি। এটা হচ্ছে একেবারে একটা ওয়ার্ল্ড ক্লাস ওয়েবসাইট, যেটা আমরা আত্মপ্রকাশ করবো ইনশাল্লাহ। সেইটার মূল যে বিষয়টা হচ্ছে আমরা কন্টেন্টকে আমরা পুঁজি করে আগাবো। যেমন আপনারা তো মফস্বলে তো অনেক ভালো ভালো তারকা তৈরি হয়েছে, এখানে অনেক তারকা আছে, কিন্তু এই ঢাকা এখনও চিন্তা ভাবনা এইসব তারকাদের। আমরা এখানে তারকা বের করে নিয়ে আসবো। এখানে যারা অনেক ভালো সাংবাদিক আছে, ঢাকায় এরকম ভালো সাংবাদিক এখানে নেই, অনেক ভালো লেখে। জাস্ট ওটার মধ্যে পলিশ যদি আমরা করি, একটু রং মাখাই, হ্যাঁ, তাহলে ভালো কিছু হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যে এখানে যারা আছে আমাদের সাংবাদিকরা, হ্যাঁ, অনেকেই ভালো রিপোর্টার, কিন্তু আমি অনেকের নিউজেই পড়ি এখানে। এবং আমরা যেদিন আমাদের অপূর্ব যেদিন আমাকে লিস্ট দেয়, আমি প্রত্যেকের মানে একেবারে পার্সোনালি আমি সবাই আইডি দেখে ফেসবুক খুলে তারপর সবার রাইট আপ বের করে আমি পড়ছি কারা কে লেখে। আমি দেখছি অলমোস্ট সবাই ভালো লেখে এখানে। তা আমরা এই লেখাগুলোর উপরে একটু রং করলে, আর একটু জনবান্ধব করলে, ইনফরমেটিভ করলে, আর একটু অনুসন্ধানী ভাষা লাগালে, তখন এই নিউজগুলো সুন্দর হবে। তো এইটা হবে একটা ইনফরমেটিভ কন্টেন্ট। এখন হচ্ছে কন্টেন্টের যুগ। তা আমরা যেটা করতেছি যে কন্টেন্ট বেস একটা অনলাইন করতেছি। তা সেটাতে শুধুমাত্র আপনি যেমন একজন সাংবাদিকতা করবেন, আমরা চাচ্ছি যে আপনার ফ্যামিলির 4-5 জন আমরা এখানে কাজ করতে পারবে বসে বাসা থেকে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। তো আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা এখানে 500 মানুষের কর্মসংস্থান করবো আইটি সেক্টরে, 500 মানুষের। এবং এটা শুধু কথায় না, এটা কাজে হবে প্রমাণিত। হ্যাঁ, আমরা এটা দেখিয়ে দেবো 500 মানুষের। এবং 2 বছরের মধ্যে আমরা একটা প্ল্যান করছি যে সরকারের যে
ওই যে আপনার যে একটা ইয়ে আছে মিশন আছে যে 2021-এর একটা যে ইয়ে আছে সেই আছে যে আরও 5 লাখ মানুষের কর্মসংস্থান করা। আমরা সরকারকে উপহার দেবো 2000 মানুষ কর্মসংস্থান দেবো, এবং যাদের বেতন আমরা দেবো না তারা আমাদের বেতন এনে দিবে। আরও আমাদের তাদের বেতন দিতে হবে না, তারাই আমাদের টাকা আর্ন করে দিবে, বরং তারা হবে আমাদের উপার্জনের হাতিয়ার। তা আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ইউনিক বেস করছি যাতে করে এখানে এটাকে পুঁজি করে মানুষ কিছু করতে পারে। তা সেই জন্য আমরা একটা প্ল্যান করেছি, তাই সেই প্ল্যান অনুযায়ী আমরা আগাইছি। আর হচ্ছে যে আমরা প্রথমে চাইছিলাম যে আমরা শুধুমাত্র সিটি শহরে শুরু করব, সিটিতে মানে বড় বড় শহর কেন্দ্রিক, তাহলে আমরা ভালো ভালো রিপোর্টার পাবো। এরপর আমরা ওই প্ল্যান থেকে সরে আসছি, সরে এসে আমরা ডিস্ট্রিক্টে কিছু ভালো ভালো রিপোর্টার আছি, ইয়াং যারা এনার্জেটিক তাদেরকে নিয়েছি, এবং যারা অনলাইন বোঝে। আচ্ছা, তা সেইটা চিন্তা করে আমরা একটা তালিকা করলাম প্রাইমারি। সেই তালিকায় আমাদের হচ্ছে যে আমরা যাদেরকে পেয়েছি আশা করি তারা সবাই কন্টেন্টের উপর সবাই মোটামুটি একবারে মানে যোদ্ধার মতো আর কি। তা সেইটার জন্য আপনারা আমি বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমি গল্প করতেছি, গল্পটার মধ্যে সব আছে। আচ্ছা, গল্পটা হচ্ছে এরকম যে আপনারা একটি করে ভালো নিউজ পাঠাবেন। অপূর্ব বলে দিই, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকে এখানে সবাই আমাদের আছি, প্রত্যেকের ডিস্ট্রিক্টের একটা করে নিউজ আপনারা দিবেন যে ডিগবাজ নেতারা। আমরা একটা প্রথম দিন আমাদের সারা ডিস্ট্রিক্টে একটা মেসেজ দিতে চাই, এটা সারা ডিস্ট্রিক্ট থেকে আসবে প্রথম দিন। এটা আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ ইয়া করবো, এবং কোনো ঝুঁকি নেবেন না, নিউজে কোনো ঝুঁকি থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন ঝুঁকি নেওয়ার দিন শেষ, কারণ আপনি ঝুঁকি নেবেন, আপনার নিরাপত্তা কেউ দিবে না। কিন্তু একটা কথা বলি, সিটি নিউজ সবার নিরাপত্তা দিবে। আমাদের কথা হচ্ছে কোনো জেলার এসপি আপনার আঙ্গুল দিলে কথা বলবে, আমি বলে দিচ্ছি এসপি প্রত্যাহার হয়ে যাবে, একদম কোনো কথা নেই। হ্যাঁ, এসপি প্রত্যাহার হয়ে যাবে, তবে সেটা যৌক্তিক হতে হবে। মানে আমরা ফাইট করব যুক্তিসঙ্গতভাবে। তো কাজেই আপনারা লিখবেন, আর কারো বিরুদ্ধে লেখার দিন শেষ হয়ে গেছে, এখন স্বপ্ন জাগানোর সময়। আপনি মানুষকে যত আশা জাগাবেন, যত স্বপ্ন দেখাবেন, হ্যাঁ, যত মানুষকে আপনি তথ্য দিবেন, মানুষ তথ্য জানতে চায়। এখন সারা পৃথিবীর তথ্যর জন্য মরিয়া এখন। তা আমরা ওই তথ্যকে তথ্য সন্ত্রাস হিসেবে না ব্যবহার করে আমরা তথ্যকে জনবান্ধব করে তুলব আর কি, তথ্যটাকে। তো সেই জন্য আমরা কাজ করব। আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছি, এটা অন্যরকম, যেটার সঙ্গে সরাসরি সিটি নিউজের সঙ্গে সবাই সম্পৃক্ত থাকবে, এবং সরাসরি আপনারা আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারবেন সরাসরি। এবং কন্টেন্টের বিপরীতে আপনাদের সবার একটা করে অ্যাকাউন্ট থাকবে পাশে, যে আপনি যে নিউজ করছেন এই নিউজের বিপরীতে আপনার কী আর্ন হয়েছে, একটা অ্যাকাউন্ট সিস্টেম হচ্ছে। ফেসবুক যেমন মনিটাইজেশন দেয়, অনুরূপভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা একটা মনিটাইজেশন সিস্টেম চালু করেছি। আপনারা কি লিখলেন আর ওইটার বিপরীতে কত টাকা আর্ন হলো সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। মাস শেষে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যাবে, এবং সবাই একটা করে অ্যাকাউন্ট থাকবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যে ব্যুরো প্রধান যারা আছেন আর কি, হ্যাঁ, ব্যুরো প্রধান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আর কি, হ্যাঁ, ব্যুরোদেরকে, যে আপনারা ব্যুরো প্রধানরা হচ্ছে একটা পত্রিকা কিন্তু সম্পদ, একবারে সম্পদ। আপনারা যদি মনে করেন যে আপনাদের কেউ ঢাকায় এসে কাজ করতে চান, বা ডিস্ট্রিক্টেরও যদি কেউ মনে করেন যে ঢাকায় এসে কাজ করতে চান, অবশ্যই আপনারা এপ্রিলের 1 তারিখ থেকে জয়েন করতে পারবেন। কারা কারা চান আমাকে বলবেন, এরকম 5 জনকে আমরা ঢাকায় নেব, ঢাকায় আমরা তাদেরকে পুনর্বাসন করব, এবং প্রতি বছর আমরা 5 জন করে ঢাকার বাড়ি থেকে নিয়ে আসবো, এবং তাদের আমরা পুনর্বাসন করবো। যেভাবে ঢাকার সাংবাদিক তারা যেভাবে ইয়া করে জীবন নির্বাহ করে, অনুরূপভাবে সে চলতে পারবে সিটি নিউজের মাধ্যমে। আমরা তার দায়িত্ব নেব। আর একটা বিষয় বলি, সেটা হলো যে আপনাদের মানবিক বিষয়টা। আমরা শুধু আমরা খবরের ফেরিওয়ালা বটেই, কিন্তু আমরা কাজ করবো আমাদের মানবিক, সামাজিক, মানবিক, নীতি নৈতিকের অনুভূতি থাকবে। আমরা আমাদের মানবিক ও নীতি নৈতিকের অনুভূতিকে কাজে লাগাবো সবসময়। যেখানে আমরা দেখবো যে কারো কোনো বাচ্চা অসুস্থ, তার কোনো এরকম কোনো মানে আপনাদের কী বলে যে মানবিক যে বিষয়গুলো, হ্যাঁ, আমরা এই মানবিক বিষয়গুলো সবসময় তুলে ধরবো। হ্যাঁ, আর পারতপক্ষে নিউজ করে, যাতে করে সিটি নিউজ শুধু নিউজ করে নিউজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যাতে করে ওই পরিবারকে আমরা আর্থিকভাবে সহায়তা করতে পারি, ওই ধরনের নিউজ করে মানুষের কাছে যাবে। আচ্ছা, আমরা আশা করব যে
সিটি নিউজ, হ্যাঁ, আমাদের যে নিউজের যে পলিসি আছে সেটার মধ্যে মানবিক পলিসিটা একটা আমাদের প্রধান প্রাধান্য পাবে, সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো। এতে করে সবাই একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনারা এই ধরনের কাজ করবেন তখন নিজের ছবিটাও রাখবেন, কারণ আপনাকে উঠানোর দায়িত্ব আপনার নিজের, বাকিটা আমরা বুস্ট আপ করবো। নিজেকে উঠাবেন আগে, আপনি উঠে গেলে সিটি নিউজ সেখানে উঠবে, আর আপনি পড়ে গেলে সিটি নিউজ পড়ে যাবে। এটা আমরা করবো সবসময়। আর একটা বিষয় হলো যে আমাদের আপনারা জানেন রংপুর এবং খুলনা নিয়ে আমরা করেছি ইতিমধ্যে, সম্বোধন করেছি, ঢাকার বাইরে আমরা করেছি। এই দুইটা করেছি হচ্ছে যে একটা অন্য ফ্লেভার আমরা দিয়েছি, আমরা একটা মেসেজ দিয়েছি। তো রংপুর থেকে সবাই জিজ্ঞেস করছিল যে সিটি নিউজ নতুন কেমনে কি চিনবে না চিনবে, আমি বললাম সিটি নিউজকে চিনার দায়িত্ব সিটি নিউজ তোমাকে চিনাই দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। সিটি নিউজ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমি বক্তা না বক্তৃতা দিতেও আসিনি, মনের কিছু কথা আপনাদের সাথে বলবো। সিটি নিউজ ঢাকা সম্পর্কে আমি এর আগেও কিছু কথা বলেছি, এখনো বলছি। মাই ফার্স্ট বেবি ইজ আলাইভা, শি ইজ ভেরি লিটিল, মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। অ্যান্ড মাই সেকেন্ড বেবি ইজ সিটি নিউজ ঢাকা, যার বয়সও অনেক কম, যার বয়স অনলি 5 or 6 months। আপনারা সবাই একমত হবেন যে একটা ছোট বাচ্চাকে যদি আমরা ছোটবেলায় অনেক ভালো করে টেক কেয়ার করতে পারি, সে কিন্তু অনেক স্ট্রংলি বেড়ে উঠবে, এবং স্ট্রংলি যখন সে বেড়ে উঠবে আপনাকে কিন্তু অবশ্যই সে একটা ভালো ফিডব্যাক দিবে। তো আমি আশা করব এই বেবিটাকেও আপনারা খুব আদর যত্ন দিয়ে বড় করে তুলবেন। আমরা এখন সিটি নিউজ একটা পরিবার, আমরা কথা দিচ্ছি আপনাদের আনন্দের মুহূর্তে যেমন আমরা আপনাদের সাথে থাকবো, ঠিক তেমনই আপনাদের দুঃখের সময়ও আমরা আপনাদের পাশে থাকবো। আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, সব বিপদে আমরা টিম ওয়ার্কের মতো কাজ করব। আর একটা কথা না বললেই নয়, সিটি নিউজ আত্মপ্রকাশ করে কিন্তু ঠিক তখনই যখন করোনা পরিস্থিতিতে দেশের মানুষের কর্মসংস্থান হুমকির মুখে চলে গিয়েছিল। ঠিক সেই সময় কিন্তু সিটি নিউজ নতুন একটা ধারণা নিয়ে অনেক মানুষের কর্মসংস্থান করে এবং করে যাবে ইনশাল্লাহ। আর অনেক মানুষ, আপনারা দোয়া করবেন এবং আল্লাহর ইচ্ছা, এটা আমাদের মাধ্যমে হয়তো উনি চেয়েছিলেন, সেটাই হয়েছে। আর সিটি নিউজের চিন্তা ভাবনা সবকিছু একটু অন্যরকম, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আপনারা চিন্তা করে দেখেন, ইন্টারনেট যুগে নতুন প্রজন্ম তো বটেই, সব প্রজন্ম কিন্তু স্মার্টফোনের মাধ্যমে সবকিছু হাতের মুঠোয় পেতে চাই। সিটি নিউজ এইগুলোর উপর ফোকাস করে একটি নতুন এবং ব্যতিক্রমধর্মী অনলাইন হিসেবে আত্মপ্রকাশ করছে, যেটি বাংলাদেশ ও ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা আমাদের দেশের কালচার, স্বাধীনতা সংগ্রাম সবকিছু সারা বিশ্বের কাছে আবার নতুন করে রিপ্রেজেন্ট করব। আমরা একাধারে এটিকে পত্রিকা, রেডিও, টিভি, লাইভ, নাটক, সিনেমা, সিরিয়াল, গান সব ধরনের ফ্লেভার একসাথে দিয়ে সব প্রজন্মের চাহিদা পূরণ করব ইনশাল্লাহ। আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আছে, আমি জানি না আপনারা সবাই একমত হবেন কিনা। আমার কাছে এখন মনে হয় টিভি কিছুটা ওল্ড ভার্সন। আমি যখন টিভি দেখতে বসি, একটা আমার পছন্দের কোনো প্রোগ্রাম দেখি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন বিজ্ঞাপন বিরতি, নিউজ, এগুলোর জন্য আমি ওই প্রোগ্রামটা আর কন্টিনিউ করতে পারি না, কারণ ওই ধৈর্য ওই সময়টা আমার আর হয় না, তখন আমি ওখান থেকে কুইট করি। এই চিন্তা, এই প্রবলেম থেকে আমি বের হওয়ার জন্য সিটি নিউজে আমার ওয়েবসাইটে যেটা থাকবে পরবর্তী সময়ে, আপনারা আপনাদের লেজার আওয়ারে এসে আপনাদের পছন্দের যে কোনো বিনোদন যে কোনো স্থানে আপনাদের সুবিধা মতো সময় দেখতে পাবেন সপরিবারে। আমি আজকে আর বেশি কিছু বলছি না, আমি অন্যদের কাছ থেকে আরো মূল্যবান বক্তব্য শোনার আশা করছি এবং শেষ করছি ছোট একটা কবিতার মাধ্যমে। এসেছি আমরা প্রতিজ্ঞা নিয়ে, সংবাদ হবে সত্য, এক নিমিষে পৌঁছে দেব সারা দুনিয়ার তথ্য। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা
আমাকে কিছুটা সময় দেন, আমি এই প্রতিষ্ঠানকে মসজিদের মতো বানাবো এবং আপনার ইবাদতের মতো কাজ করবেন। আমি আমার বাসাকে যেমন পবিত্রতায় ভরে রাখি, আমার এখন বেবি ছোট, কিছু পার্সোনাল প্রজেক্টের জন্য আমি অফিসে এখনো ডেকোরেশন করতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমি সেই ডেকোরেশন এবং সেই ফ্লেভারটা দেবো। আপনারা মসজিদের মতো মনে করবেন এটাকে এবং ইবাদতের মতো আপনারা কাজ করবেন এবং ফিল করবেন এটা আপনাদের সেকেন্ড হোম। ইনশাল্লাহ আমি সেই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের অনেক মিডিয়াতে আসলে বন্ধু খুব কম। আমি এতদিন সংসার করতে গিয়ে বুঝেছি শত্রুই বেশি। তারপরেও কিছু বড় ভাই যারা আছেন, যারা আমাদেরকে সব সময় গাছের ছায়ার মতো দিয়ে স্নেহ দিয়ে রাখেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই রেজানুর ভাইয়া, কুদ্দুস ভাইয়া এবং আরও অনেক বড় ভাইয়া আছেন যারা গাছের মতো, আসলে গাছের মতো ছায়া দিয়ে রাখেন। সকল বিপদ আপদ থেকে ইনশাল্লাহ ওনারা আমাদেরকে রক্ষা করবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও প্রাণ ঢালা অভিনন্দন। ধন্যবাদ। কোরবানি ঈদের সময় গরু কিনে তার মাংস পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাল, ডাল, মরিচ, তেল সবইতে একটা করে প্যাকেট করে ছেলেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাসায় বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম সুন্দর একটা মানুষ আমরা খুঁজে পাবো না। আমার ছোট হলে হবে কি, আমি যা জানি আমার যে হাজার গুণে অনেক বেশি জানি। তার মনটা অনেক বড়, তার মনটা কিন্তু বিশাল বড়। এই বিশাল মন নিয়ে একটা বিশাল প্রতিষ্ঠান গড়বার জন্য আপনাদেরকে এই সিটি নিউজ উপহার দেওয়া হয়েছে। এই সিটি নিউজ যদি আমরা রক্ষা করতে না পারি, আপনারা যদি রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু এখানে আমাদের যে বিরাট বড় একটা পরিকল্পনা আছে, 5,000, 500, 1000 মানুষের যে চাকরি দেওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি, তাহলে এটা কিন্তু আমরা পারবো না। অর্থাৎ দেবে আর নেবে মিলিবে মিলাবে, রবীন্দ্রনাথের ভাষা। আমি যদি দেই আপনিও আমাকে দেবেন, আর আপনি যখন আমাকে দেবেন আমি তখন দেবো। আমাদের ওই যে বর্ণন করি সে কিন্তু কথা ভালোভাবে বলতে পারেনি। যে সময় তাকে ফোন করা হয়েছিল যে ওই মেয়ের বাড়িতে ওই মহিলাকে খুঁজে বের করে তুমি তার রিপোর্ট করবা এবং তুমি আসবা, সেই তখন ছিল 6 ডিগ্রি 6 পয়েন্ট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সেই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে অর্ধেক রাস্তায় গিয়া সে ফোন করছে, ফোন করে বলে ভাই আমি আর পারতেছি না। তারপরে সে সেখান থেকে স্কুটার দিতেছে। এইটা হলো আমার কর্মী, এইরকম কর্মী আমি 64 জনকে চাই। আমি একটা মাত্র বোতাম টিপবো, আমার 64টা বাতি জ্বলে উঠবে। আমি আপনাদেরকে এরকম চাই। আমি যেটা বলতে চাই আপনি যেন তার আগেই আমাকে বলেন আমি এইটা চাই। আমি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ কি, আমরা যখন অনলাইনে চলে যাব, আমরা যখন শুরু করব, তখন কিন্তু 64টা জেলার মধ্যে প্রতিদিন 10টা জেলার সঙ্গে সরাসরি আমাদের লাইভ হবে, 10টা জেলার সঙ্গে কথা হবে। আপনারা তৈরি থাকবেন, আপনারা দেখবেন যে আমরা বাইরে স্লোগান দিয়েছি, প্রত্যেকটা স্লোগান আপনারা লিখে নিয়ে যান। এগুলো আমাদের নিজস্ব স্লোগান, এগুলো আমরা কিনে নেই নাই, কোনো কই আমাদেরকে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এগুলো আমরাই তো এগুলো সৃষ্টি করেছি, আমরাই করেছি, সিটি নিউজ করেছে। সিটি নিউজ এরকম আরো ভালো ভালো কথা বলবে। আর ভালো একটা জিনিস খেয়াল রাখবেন যে ধানের বীজ যদি ভালো হয়, যে মাটিতে গাড়বো সেখানে যদি সার দেওয়া হয়, যত্ন করা হয়, তার ধান ভালোই হবে, ভালোই কিন্তু হবে। আমরা 100 বার আশাবাদী। আমি আমার সাংবাদিকতা জীবনের এই দীর্ঘ 50 বছর, আমি মনে হয় 40 বছর হয়েছে যদি হিসাব করি আর কি, এরকম বোধহয় হবে আর কি। যাই হোক, রেজা ভাই জাতীয় পুরস্কার পেয়েছে সাংবাদিকতায়, তিনি কিন্তু সেটা বলেননি, আমি বলে দিলাম। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেছেন, যেটা আমরা ওনার ইয়াতে দিয়েছি। কাজে ওনার অভিজ্ঞতা, আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা, সৈয়দ আতিকের যে বিচক্ষণতা এবং তার যে দক্ষতা, তার যে নেশা, তার যে মনোভাব, সেইটা একখানে করে আপনাদের 64 জনের বুদ্ধিমত্তাকে আমরা কাজে লাগিয়ে আমরা বিস্ফোরণ ঘটাতে চাই, সবশেষে আপনারা যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে, সিটি নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি দিনে দিনে আতিকের কর্মকাণ্ডে বিস্মিত হচ্ছি এবং তার সহধর্মিণী
পাশে বসা আছে। অনেক সময় বলা হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে, আমার কাছে মনে হয় সংসার সুখের হয় অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা 5 মিনিট বা 10 মিনিট কথা বলতে গেলে তো একটু বাড়বে, অখণ্ড মনোযোগ আপনাদের আকর্ষণ করছি। এবং আপনারা যদি মনে হয় যে বিরক্ত হচ্ছে তাহলে একটা হাই তুলবে, তাহলে বুঝতে পারবো যে বিরক্ত হচ্ছে। কথা আছে আজকে এইখানে এসে এই তরুণদের সমাবেশে এসে আমার ব্যক্তিগত অনেকগুলো লাভ হয়েছে। লাভের কথাটা আগে বলি। লাভটা হলো এরকমের যে বয়সটা তো বেড়ে গেল, এবং সম্ভবত কুদ্দুস ভাই কি আপনি হচ্ছে বড়? হ্যাঁ, কুদ্দুস ভাই আমার চেয়ে বয়স্ক, তারপরে বোধ করি আমি এখানকার বয়স্ক, এবং তারপরে আপনারা যে তরুণরা আছেন তারা সবাই। এবং তরুণদের সমাবেশে এসে যে জিনিসটা হয়, বাংলাদেশকে বোঝা যায়। তো বাংলাদেশ কোন গতিতে যাচ্ছে, বাংলাদেশ কিভাবে এগোচ্ছে সেটা বোঝা যায়। আমরা একটু ব্যাকডেটেড হয়ে গেছি, একটু ব্যাকডেটেড। আর এইখানে এসে আরেকটা বিষয় যেটা আমার কাছে স্পষ্ট হলো, সিটি নিউজ ঢাকার আজকের এই সমাবেশটাকে আমি একটা ছোট্ট বাংলাদেশ মনে করছি। দেশের এমন কোন জায়গা নাই যেখান থেকে প্রতিনিধিরা আসেন। যদি আমরা বাংলাদেশের ম্যাপটাকে কল্পনা করি, সেই কুমিল্লা, সেই চিটাগাং, সেই খুলনা, সেই যশোর, কোন ম্যাপে নাই? সবাই আছেন এখানে। এবং সবাই যেহেতু আছেন, বাংলাদেশের ম্যাপটাকে নিয়ে সবাই আছেন। সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে সিটি নিউজ ঢাকা আজকে বাংলাদেশের কথা বলছে। এবং এই চ্যানেলটির, এই নিউজ পোর্টালটি আমার ভালো লাগে এই জন্যে যে তারা নিজেরা নিজেদের আইডেন্টিটিটা একেবারে নতুন করে তৈরি করবার চেষ্টা করছে। আপনাদের ব্যবস্থাপনা পরিচালক একটু আগে আমি আমার সাথে তার অনেক সভ্যতা, কিন্তু এই স্বপ্নের কথাগুলো আমার সাথে শেয়ার করেনি এখনো। যেটা আমি ভুলে যেতে পারি, যেটা অপূর্ব বললেন, ব্যাপারটা এরকম আছে, ঘরের কথা পরে জানলো কেন বলে এমনি কি হয় জানিস, আমরা কিন্তু এইটা করবো, আমরা কিন্তু এইটাই ফিসফাস ঠুসঠাস, যার ফলে আমাদের যে নিজেদের একেবারে ভেতরে, যদিও আমাদের ব্যবস্থাপনা সম্পাদক বলেছেন আমি কিন্তু সবকিছু ছাড়ি নাই এখনো, উনি সবকিছু ছাড়েন নাই, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যতটুকু ছাড়ছেন সেটাই আমি বক্তৃতার মাঝখানে অনুরোধ করবো, এইটা ঘরের কথা, এই কথাটুকু আপনারা নিজেদের মধ্যে রাখবেন, বাইরে প্রকাশ করার চেষ্টা করবেন না কোনোভাবেই না, একেবারে নিজের কাছেও না। আমরা একটু দেখি, আমরা একটু চ্যালেঞ্জটা দেখি আমাদের ব্যবস্থাপনা সম্পাদক যে কথাটি আজকে বললেন সেই কথাটা কতটুকু কাজে প্রমাণ করে, আমরা একটু দেখতে চাই। এবং এই জন্যই এই কথাগুলো আমরা অন্য জায়গায় শেয়ার করবো না। আমাকে ব্যবস্থাপনা সম্পাদক বলেছিলেন যে ভাই আপনি আসবেন আমাদের তরুণদের কাছে, আপনি আপনার সংগ্রামী জীবনের কথা একটু বলবেন। আপনি কি শুনতে চান? আমি একেবারেই প্রত্যন্ত গ্রাম থেকে আসা একজন তরুণ। আমার এলাকার ছোট্ট ভাইটার সাথে আজকে একটু আগে পরিচয় হলো, কুড়িগ্রাম থেকে এসে। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম, আমরা থাকি সৈয়দপুরে। আমরা এখন সৈয়দপুরেরই সেটেল। গ্রামে আমার চাচারা থাকেন, আমাদের পৈতৃক ভিটা আছে, সেখানে আর আমাদের যাওয়া হয় না। কুড়িগ্রাম এবং ওর পাশে আমার কুড়িগ্রামে আমাদের বাড়ি এবং আমার নানার বাড়ি, সব ওই জায়গায়। আমার বাবা একজন শিক্ষক, এবং সৈয়দপুরে আমি পড়াশোনা করেছি, এবং কুড়িগ্রামের পাশে দুর্গাপুর হাই স্কুল নামে একটা হাই স্কুল আছে, সেখানে আমি ইন্টারমিডিয়েট মেট্রিক পরীক্ষা পর্যন্ত ছিলাম। তারপরে আমি সৈয়দপুরে আসি, এবং সৈয়দপুরে আসার পরে, খুব সংক্ষেপে চলে যাচ্ছে, সৈয়দপুরে আসার পরে আমি সৈয়দপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি, কিন্তু তার আগে সৈয়দপুরকে রেল কারখানায় আমার একটা চাকরি হয়ে যায়। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, একটা ভালো রেজাল্ট হলো, তখন আমি সৈয়দপুর রেল কারখানা সেই চাকরিটি ছেড়ে দিলাম। না, আমি সৈয়দপুরে থাকবো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়, অনেকেই হয়তো আমি জানি না স্বীকার করবেন কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে একজন ছাত্র ছাত্রীর জীবনের দুয়ারটা খুলে যায়। মফস্বল থেকে একজন আসা তরুণ, এবং কিভাবে চাকরি ছেড়ে দিয়ে আসার সময় আমি কিভাবে আমার পরিবার থেকে বিদায় নিয়েছিলাম, সেটা একটা ছোট্ট ঘটনা বলি, তার কারণ আপনাদের হয়তো এটা ইন্সপায়ার করতে পারে। এখন হয়তো এইটা খুব একটা বড় হবে না, কিন্তু আমার কাছে অনেক বড়। আমি হাতে লিখে দেওয়াল পত্রিকা বের করতাম। একটু আমার বাবার হাতের লেখা ভালো, আমাদের ভাই বোনদের হাতের লেখা ভালো। দেওয়াল পত্রিকা বের করতাম, এবং দেওয়াল হাতে লিখে আমি সেই সময় টুকিটাকি নামে একটি পত্রিকা বের করেছিলাম। 65 কপি সেই পত্রিকা আমরা হাতে লিখে লিখে 65টি কপি
এবং সেই 65 কপি পত্রিকা তখন বিক্রি করে 750 টাকা আমি আয় করেছি। এবং আমার ঢাকায় চলে আসার গল্পটা হলো, আমার বাবা বললেন, তার কারণ আমাদের মধ্যবিত্ত পরিবার, সেই সময় ওই চাকরি, যে চাকরিটি করতাম 1600 টাকা বেতন পাওয়া যায় অনেক আগে, একেবারে সেই ধরেন 78, 77, 80 সময়ে 1600 টাকা অনেক টাকা একটি মধ্যবিত্ত পরিবারের জন্য। চাকরি করেই মাস শেষে আমি আমার পরিবারকে 1600 টাকা দিতে পারি। সেই সময় আমার বাবা বললেন যে আমি তোমাকে নাও বলছি না, হ্যাঁ বলছি না, তার কারণ আমি চলে গেলে পরিবারের 1600 টাকাটা হবে না, আমি কিভাবে পড়বো সেটা কিন্তু তাদের মাথায় নেই। আমি ওই 750 টাকা নিয়ে আমি ঢাকা শহরে এসেছিলাম এবং সৃষ্টিকর্তার অপার মহিমায় আমি ইত্তেফাকের মতো দৈনিক পত্রিকায় সেই সময় আমি চাকরির সুযোগ পাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আমি ভর্তির সুযোগ পাই। তখন আমার কাছে মনে হলো ইয়েস, আমি এবার পারবো। টিউশনি করেছি, টিউশনি করে বাড়িতেও টাকা পাঠিয়েছি। তারপরে আমার নিজের সংগ্রামটা কেন বলছি, এই কথাগুলো আমার জন্য না, আমি আপনাদের অনুপ্রেরণার জন্য কথাগুলো বলছি। যখন বিপদে পড়বেন তখন ভাববার চেষ্টা করবেন যে আমি কি করতে পারি, আর নিজের প্রতি কনফিডেন্ট লেভেলটাকে গ্রো করবেন এবং নিজের আস্থাটা রাখবেন। ইত্তেফাকে যখন চাকরি পেলাম, ইত্তেফাকে চাকরি পাওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ছোটবেলায় সাংবাদিক হব। আমি দুর্গাপুর হাই স্কুলে যখন পড়াশোনা করি তখনকার একটা ছোট্ট গল্প বলতেই হবে, কেন আমি সাংবাদিক হলাম। আমার এখন যারা এখানে আছেন তাদের মনে নেই, কুদ্দুস ভাইয়ের মনে আছে, একসময় স্কুলের মাঠগুলোতে ইরি ধান চাষের একটি বিপ্লব শুরু হয়েছিল। কেন? যে এই ইরি ধান চাষ করে স্কুলের উন্নয়ন করা হবে। আমাদের ছাত্রছাত্রী দুর্গাপুর হাই স্কুলেও জানে, দুর্গাপুর হাই স্কুলে অনেক বড় মাঠ আছে, সেই মাঠে চাষ করা হলো ইরি ধান। আমরা সবাই মিলে ধান চাষ করলাম এবং আমরা ধান কাটলাম। সেই সময় ইত্তেফাকের সাংবাদিক তোফায়েল আহমেদ, নিশ্চয়ই পরিচয় আছে, তোফায়েল আহমেদ সাহেব ওই ধান কাটার জন্য আসবেন। ওই আমাদের স্কুলের প্রধান শিক্ষক, যাকে আমরা একেবারে কি বলবো, এর চেয়ে ভালো শিক্ষক হয় না, আমি জীবনে প্রধান শিক্ষকের মতো হব। আমি দেখি সেই প্রধান শিক্ষক পাইচারি করছে এখন সাংবাদিক আসবে তাকে ওয়েলকাম করার জন্য। আমরা যখন সাংবাদিক এত সম্মানে, ওই লোক যখন আসলো সবাই দেখি দৌড়দৌড়ি করছে, ইত্তেফাকের সাংবাদিক আসে। আর তখন ইত্তেফাক মানে তো বিরাট ব্যাপার, ইত্তেফাকের সাংবাদিক আসছে। উনি আসলেন, উনি কি খাবেন, উনি কোথায় যাবেন, কিভাবে উঠবেন, ওনাকে কিভাবে খাতির যত্ন করা যায়, সবাই ব্যস্ত। উনি ধান কাটলেন, ছবি তুললেন, উনি চলে গেলেন। আমার হেডমাস্টার থেকে রাস্তায় দিয়ে দাঁড় করে হাত থাকে। আমি ওই দিনই সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আমি সাংবাদিক হব। গল্পটা এরপরে গল্পটা মজা। আমাদের দৈনিক ইত্তেফাকে তখন একটি ছবি ছাপা হলো, আমাদের শিক্ষক ছবি দেখালেন। আমাকে চেনা যায় না, আমি কালো মানুষ নেই, আর অনেক মানুষের ভিড়ে ধান কাটছি, কিন্তু আমি মনে করলাম এইটা বোধহয় আমি, মানে কোনো একটা ছবি দেখে মনে হলো ওইটা বোধহয় আমি। আমার বাবার কাছে পাঠালাম, আমার আব্বাকে চিঠি লিখলাম যে এরকম এরকম আমাদের স্কুলে ধান কাটা হয়েছে এবং এখানে আমার ছবি ছাপা হয়েছে। আব্বু তোমার ছবি তো বুঝতে পারছি না, কোথায় তোমার ছবি। যাই হোক, ইত্তেফাকে চাকরি হলো। গল্পটা লাভ দিয়ে আসি। আমার ইত্তেফাকে চাকরি হলো, তখন তোফায়েল আহমেদ হলেন ইত্তেফাকের প্রতিনিধি। আমাকে ইত্তেফাক থেকে অ্যাসাইন করা হলো চিলমারিতে যাওয়ার জন্য। আমাদের বাসন্তীর গল্প নিশ্চয়ই মনে আছে। বাসন্তী কি অবস্থায় আছে সেটা দেখবার জন্য যে আফতাব আহমেদ ছবি তুলেছিলেন, সেই আফতাব আহমেদ সহ আমাকে আবার চিলমারিতে পাঠানো হলো। আমরা ঢাকা থেকে চিলমারিতে গেলাম। আমাকে কে রিসিভ করলেন? তোফায়েল আহমেদ। যাকে দেখে আমি সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমরা চিলমারিতে গেলাম, রিপোর্ট করে আসলাম। রিপোর্ট করে আসার পরে আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দ, রিপোর্টের শিরোনামটা এখনো আমার মনে নেই, কিন্তু লেখাটা এরকম হলো যে কুড়িগ্রাম থেকে ফিরে রেজানুর রহমান ও তোফায়েল আহমেদ। আমি কেন এই কথাটা বললাম, যে এই কথাটার একটাই উদ্দেশ্য হলো, আপনার যদি টার্গেট ঠিক থাকে, আপনি যদি নিজের মধ্যে বিশুদ্ধতায় নিজেকে আত্মস্থ করতে পারেন, তাহলে একটা জায়গায় আপনি যেতেই পারবেন। আজকের এই আলোচনায়, এই সমাবেশে আর বেশি আমার নিজের জীবনের কথা বলবার সময় নয়। যদি অন্য সময় আমাদের কখন সময় হয়, আমি আপনাদের সাথে সৈয়দ আতিককে বলবো যে এরকম যদি আর কোনো সমাবেশ হয় সেখানে আমাকে ডাকলে অবশ্যই আমি আসবো এবং আপনাদের সাথে আমি কথা বলতে চাই, তরুণদের সাথে মিশতে চাই। ইত্তেফাকের তরুণ কণ্ঠ নামে যে পাতাটি এখন বের হয়, সেই তরুণ কণ্ঠ পাতার সম্পাদক কিন্তু আমি, প্রতিষ্ঠাতা সম্পাদক। এবং সেই সময় আমি তরুণদের নিয়ে প্রচুর কাজ করেছি এবং তরুণদের সাথে আমি থাকতে চাই। লেখালেখি করি, উপন্যাস লিখি, নাটক বানাই। আমার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জাতীয় পুরস্কার পেয়েছিল, ঠিকানা, হয়তো অনেকেই জানেন বা জানেন না, অনেকেই জানেন না।
সেটা। যেমন আজকে ছোট একটা একেবারে গল্প বলি, যার জন্য এই গল্পটা বলবো তার লজ্জা পাওয়ার কোনো কারণই নাই। আমি এখানে প্রধান অতিথি বা বিশেষ বক্তা কেন, অনেকেই হয়তো এটা প্রশ্ন করে এই লোকটা কি ভাই, কি এটি কি। ঠিক একইভাবে আপনাদের ওই টেবিলে সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। আমি আবারও বলি ভাইয়া তুমি কষ্ট পেও না। আমাদের খাওয়া দাওয়ার পরে আমি চেয়ারে বসে আছি, তো ওদেরই ওই দলেরই একজন বলছে, আচ্ছা উনি কি বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। তার ও মানে ভেবেছে যে আমি হয়তো আপনাদের মতো কেউ এসছি, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত কিনা। তার মানে আমার কতটুকু পরিচিতি আছে এবার আপনারা বোঝার চেষ্টা করেন যে কতটুকু পরিচয় আমার, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনি পছন্দ করে কুতুলভাবে পছন্দ করে, সেই জায়গার জন্য হয়তো এই কাজে। এবং শেষে এখন একেবারে শেষের দিকে যাই, আমার 10 মিনিটের মধ্যে ক্রস করেছে। সাংবাদিকতা কেন, কেউ কেউ বলেছেন আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছিলাম, ওই ক্যাম্পাস রিপোর্টার। আমার জীবনটা ক্যাম্পাস রিপোর্টার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। ও বলছিল যে আমি কেন সাংবাদিকতা আমি ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি মনে করি যারা আজকের এই টেবিলে, আজকের এই জনসমাবেশে, আজকের এই মহাসমাবেশ বলবো এই জন্য যতজনই হন আমরা অনেক পুরো বাংলাদেশে আছি, তো সেই জায়গা থেকে কেন সাংবাদিকতা করবো সেই জায়গাটা আপনারা নিজেরা নিজেদের মনের মধ্যে, বুকের মধ্যে আগে প্রশ্নটা তৈরি করে রাখবেন। আর একটা বিষয় আমি যেমন অপূর্বর সাথে একটু কারোর সঙ্গে কথা বলছিলাম যে আচ্ছা একসাথে আমাদের সময়টা ছিল না, একসাথে দেখলাম কেউ বিডি নিউজ, অমুক সংবাদপত্র, তমুক সংবাদপত্র, এইটা ওইটা। তো আমি তো বুঝে পাই না যে আসলে আপনার আসলটা কোনটা হবে, মানে মেইনটা কোনটা, মানে এটা কি সিটি নিউজ হবে নাকি জাগো.com হবে নাকি ওই যে পত্রিকাটা কাজ করি সেইটাতে হবে। সেই জায়গায় সেই বিতর্কের মধ্যে যাই না, সেই বিতর্কতে না যায় শুধু সম্পাদক, আমাদের ব্যবস্থাপনা সম্পাদককে একটা অনুরোধ করব। আমি লাফালাফে যাচ্ছি যেহেতু আরো অনেকে কথা বললেন, ব্যবস্থাপনা সম্পাদককে একটা বলবো, আপনি অনেক স্বপ্নের কথা বললেন, আবার এই তরুণ বন্ধুদের জন্য আপনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, আগামীতে 6 মাস 1 বছর পরে যখন আবার আমরা মিলিত হব তখন যেন আমরা বলতে পারি আমি সিটি নিউজ ঢাকার লোক। এবং সিটি নিউজ ঢাকা আমাকে খাবার, আমার চলবার, আমার ভরণ পোষণের একটা নিশ্চয়তা দিয়েছে। সেই নিশ্চয়তার জায়গা থেকে আমি সিটি নিউজ ঢাকার জন্য কাজ করতে চাই, আমি আপনার স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। এটা যেমন ব্যবস্থাপনা পরিচালকের কাছে আমার আর্জি, ঠিক একইভাবে আপনাদের কাছে আমার কিছু আর্জি আছে। এখনো সাংবাদিকতা কিন্তু মরে যায়নি। আবার এখানে এই টেবিলে এসে অনেকে বললেন যে আমাদের সাংবাদিক দিয়ে নানা ধরনের নানা কথা আছে, 500 টাকা দিলেও কেনা যায়। আমি সেটা অস্বীকার করছি না। অনেকেই ঢাকা শহরে সাংবাদিকতা করার জন্য স্বপ্ন দেখেন। আমি এই ঢাকা শহরে অনেক সাংবাদিককে ফ্যা করে ঘুরে বেড়াতে দেখি। তাদের অনেকে, যেমন আমার নিজেরই, আমি একটি পত্রিকার সম্পাদক, লেখালেখি করি, তারপরে আমার নিজের কিন্তু একটা মোবাইল চালাতে অনেক কষ্ট হয়। অনেকের দেখি 3টা 4টা 5টা পর্যন্ত মোবাইল আছে, কোন মোবাইলে কার সাথে কথা বলে জানি না। সেটা হলো অন্য রকমের চর্চা, অন্য রকমের যোগ্যতা। কিন্তু একটা বিষয় মনে রাখবেন আজকে থেকে, বি অনেস্ট। আমি সাংবাদিক, আমার দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়, না বলে তোর তো কেনা যায়, কেনা যেন না যায়। যদি কেনা না যায় তাহলে সিটি নিউজ ঢাকা, আপনারা যে স্বপ্ন দেখছেন, আমাদের ব্যবস্থাপনা সম্পাদক যে স্বপ্ন দেখছেন, আমাদের কিন্তু উদ্যোক্তা পরিচালক যিনি স্বপ্ন আছেন, এবং তার কথা আমার বলতেই হবে, একটু পরে বলবো আমি, এই যারা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা আসলে বাস্তবায়ন হবে। বি অনেস্ট, তাহলে আপনাকে অন্যরা সম্মান করবে। আর একটা বিষয় মনে রাখবেন, তথ্য, এই সময়ের তথ্য এত দ্রুত দৌড়ায়, তথ্য মানে দৌড়ায়, এত দ্রুত দৌড়ায়, আপনি মিস করেছেন তো আর পাবেন না। অতএব তথ্যের সাথে আপনাকে দৌড়াতে হবে, এবং তথ্য যিনি দেন আপনাকে, জীবন গেলেও তাকে আপনি বাঁচাবেন, জীবন গেলেও তাকে আপনি বাঁচাবেন। আমি ইত্তেফাকে সাংবাদিকতা ছেড়েছি আজকে 33 বছর। এখনো আমার সোর্সরা যারা, আমার এই সাংবাদিকতা জীবনে আমার সোর্স যারা, এখনো তারা আমাকে টেলিফোন করে, রে ভাই এই এরকম একটা সংবাদ আছে, আমি তো নাই, ইত্তেফাকে নাই, তাই না বলে দেন। তার মানে তার কাছে কিন্তু আমি এখনো বিশ্বস্ত। সেই বিশ্বস্ততাটা মনে রাখবার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আর প্রত্যেকটা দিন বাংলাদেশকে যদি অনুভব করেন, এই উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশকে যদি আপনারা অনুসরণ করবার চেষ্টা করেন, তাহলে ভালো থাকবেন সবাই, অনেক মনে হয়। আর আমি একটু আগে এই উদ্যোক্তা পরিচালকের কথা বলছিলাম, আমাদের পরিচালক সঞ্জিদা আফরিন,
আবারও বলি যে একটি পরিবার যখন আনন্দের থাকে সবকিছুই আনন্দের হয়। আবার স্বামী যখন স্ত্রীর প্রশংসা করে তখন বুঝতে হবে ওই পরিবারে অনেক আনন্দ আছে, এবং স্ত্রী এতটাই আন্তরিকভাবে স্বামীকে সহযোগিতা করে আজকের এই যে প্রতিষ্ঠান সেটা ওদের নিজেদের একটি প্রেমের বন্ধন আমি মনে করবো, যে একদম একেবারে পারিবারিক প্রেমের বন্ধন। সেই পারিবারিক প্রেমের বন্ধনে আতিক এবং আফরিনকে বলবো, আপনারা আজকে থেকে আপনাদের এই পরিবারে আপনাদের একটি মেয়ে আছে, তার থেকে কিন্তু এখন আমরা সবাই আপনাদের পরিবার। অর্থাৎ আপনারা আমাদেরকে দেখবার চেষ্টা করবেন। আর ভালো ভালো কথা বলবার জন্য অনেক পুরস্কার ছিলাম, জানি না আমার ভালো এটা পরে হয়তো আমি আতিকের সাথে কথা বলে নিব। তবে সব যাওয়ার আগে, আমার বক্তব্য একেবারে শেষ করবার আগে আমি এরকমের বক্তব্য যখন বলি তখন আমি একটু সংলাপ আবার আমার একটি নাটকের সংলাপ, সেই নাটকের সংলাপটুকু আমি আমার এখান থেকে বিদায় নিব। আপনাদের অখণ্ড মনোযোগ আকর্ষণ করছি এবং ওই বক্তৃতাটা দেওয়ার পরে আমার কোনো কথা থাকবে না। তারপরেও আবার বলি, ভালো থাকবেন, দেশের জন্য কাজ করবেন, বি অনেস্ট। সংলাপটি বলি এবার। পড়াশোনা শেষ করেছি লোক প্রশাসন বিভাগ থেকে, কিন্তু সাংবাদিকতা একটা নেশা লেগেছিল, আমি ছাড়তে পারছিলাম না। করোনার যখন একটু হালকা হয়ে গেল তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম আমি সাংবাদিকতা ছেড়ে দিব, কারণ আমি গ্রাজুয়েট করে এই লাইফটা আমার পছন্দ হচ্ছিল না। যার কাছেই শুনি সে আমাকে এটা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। আমি যদি ঢাকার 2-1 কাছে কথা বলেছি, তারা বলছে সাংবাদিকতা করার দরকার নেই। সর্বশেষ যখন 24 জানুয়ারি সেখানে আমি গেলাম, স্যারের সাথে যখন আমার কথা হলো, স্যার যখন আমার কথাগুলো শুনলেন, স্যার তখন আমাকে যে আশা দেখিয়েছেন, যে আশাগুলো একটু আগে স্যার এখানে শুনিয়েছেন, সেই আশা থেকে আবার কিন্তু আমি সাংবাদিকতায় ফিরে এসেছি এবং সিটি নিউজের সাথে যুক্ত আছি। আমি মনে করি সিটি নিউজ অন্যান্য সাংবাদিকতার ব্যতিক্রম। স্যার কিন্তু সেদিনই বলেছিলেন যে আমি মফস্বল সাংবাদিকতাকে প্রাধান্য দিব, তুমি আমার সাথে থাকো, তোমরা থাকো, তুমি কেন সাংবাদিকতা করবা না, তোমার লাইফ অনেক বড় উঁচু জায়গায় যাবে, তুমি সাংবাদিকতা করো, আমার সাথে থাকো। আমরা সিটি নিউজ সবাই যে সাংবাদিকতা করায়, সবাই যে সংবাদপত্র পাঠ করায় সেটা করব না, আমরা করব ব্যতিক্রম। স্যার কিন্তু তার উদাহরণ কিছু দিয়েছেন। স্যার আরও একটা কথা বলেছিলেন, আমরা শুধু সাংবাদিকতা করাবো না, তোমাদেরকেই ইনকাম করা, তোমাদেরকেই টাকা দিব, পাশাপাশি যে দর্শকরা সংবাদ পড়বে সে দর্শকরাও কিন্তু এখানে সংবাদ লিখতে পারবে তারা যদি চায়, নাগরিক সাংবাদিকতা যেটা আমরাকে বলি। স্যারের হিউজ প্ল্যান রয়েছে, আন্তর্জাতিক মাপের একটা প্ল্যান রয়েছে। আমি সবাই যেটা বলে গেলেন যে আমরা চেষ্টা করব, আমি বলবো আমরা চেষ্টা করব না, আমি করবই সিটি নিউজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সিটি নিউজ এর পাশে থাকার জন্য যা কিছু করার আমি তা করেই যাব। আমি গর্বিত যে আমার পাশে একজন রংপুরের সহকর্মী পেয়েছি, তাকে নিয়ে অলরেডি আমি যদি দাবি করতে পারি সিটি নিউজে এখন পর্যন্ত সম্ভবত রংপুর জেলা নিউজ সবচেয়ে বেশি আপ হয়েছে, এবং আমরা দুজন মিলে প্রচুর নিউজ দেওয়ার চেষ্টা করছি এবং আমরা হয়তো কিছু ইকুইপমেন্ট পেলে আরও অনেক ভালো ভালো স্টোরি দিব, এরকম আমরা পরিকল্পনা করছি। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমাদের জন্য। শুভ বিকাল। 80-র দশকের চারণ সাংবাদিক, মফস্বল সাংবাদিকদের প্রতিকৃত বলতে পারি আমরা, সেই মোনাজাত উদ্দিনের জন্মভূমি রংপুর থেকে এসেছি আমি, সাকিব। আমি সিটি নিউজের স্টাফ রিপোর্টার রংপুর ব্যুরোতে জয়েন করেছি। তো আমি যদি একটু আমার সাংবাদিকতার গল্পটা একটু জানাই, আমি খুব একদম ছোট মানুষ। আমার সাংবাদিকতা শুরুটা এমনভাবে হলো যে আমি যখন ক্লাস 7-এ স্কুলে, তখন ইংলিশে এক্সামে কোশ্চেন আসলো যে ওই যে এম ইন লাইফ প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমি না একটু পড়ায় ফাঁকিবাজ, আর ইংলিশে একটু বেশি কাঁচা, তো ওই যে পড়ে যাই নাই। পরে আমার ওই যে সাংবাদিকতা বিষয়টা কেন কী কারণে যে মাথায় আসলো আমি জানি না, তো ওই জার্নালিজম নিয়ে আমি লিখছিলাম কয়েক কলম। তো স্যার আমারে বললো তুমি কি জার্নালিজম জানো? না স্যার, একটু শুনছি, দেখি, ওরাই তো জাতির বিবেক শুনেছি। কয় তাইলে তুমি এই বিষয়টা নিয়ে পড়ো, বুঝছো, এইটা কাজ করতে পাবা। তো মজার বিষয় কি, আমি তার 2-3 মাস পর জানতে পারি যে ইউনিসেফ এবং বিডি নিউজ 24-এর সমন্বয়ে হ্যালো বিডি নিউজ 24 একটা শিশু সাংবাদিকদের প্ল্যাটফর্ম আছে। তো আমি ওখানে জয়েন করি। প্রায় 2 বছর ওখানে কাজ করার পর আমার অভিজ্ঞতাটা এমন হয় যে শিক্ষক আমাকে একদিন বলেছিল তুমি ভালো কিছু করতে পারো সাংবাদিকতায়, সেই স্কুল নিয়ে আমি রিপোর্ট করেছি। এবং এরপর আমি যে কলেজে যাই, সেই কলেজে দুর্নীতি তুলে আনতে গিয়ে আমাকে টিসি দিতে ধরে।
তো রংপুরের সিনিয়র সাংবাদিক একজন, যার মাধ্যমে আমি এই সিটি নিউজে জয়েন করছি, জিতু কবির ভাই, উনি জাগো নিউজের রংপুর ব্যুরো চিফ। তো ওনার এবং স্থানীয় সিনিয়র সাংবাদিকদের হস্তক্ষেপে আমার টিসিটা আমি আটকাইতে পারছিলাম। তো এইভাবে আমার সাংবাদিকতা, তো একসময় মফস্বলের সাংবাদিকতা দেখে স্থানীয় পত্রিকায় যারা কাজ করে আমরা সবাই জানি ভাই, খুব আগ্রহ ছিল। নিজের পকেটের টাকা, নাস্তার টাকা খরচ করে আমি বিভিন্ন জায়গায়, আমি একটা আব্বুর কাছে টাকা পয়সা কোনো নেই না, খালি বলে আমার একটা বাইক কিনে দাও, আমার ক্যামেরা কিনে দাও। তারপর আমার কাজ ছিল ওই বিভিন্ন জায়গায় যা রিপোর্টিং করা, নিজের পকেটের খরচ করে। কেউ আমার স্থানীয় পত্রিকায় জয়েন করলাম, জীবনে 1 টাকা দেয় নাই, উল্টা বছর শেষে কয় 3000 টাকা দেন, তাহলে কার্ড রিনিউ করে দিব। সাংবাদিকতাটা আমার ভাই ওই দিন মাথা থেকে চলে গেছিলো, কান্না করছি যে 3-4 বছর 5 বছর থেকে স্বপ্ন নিয়েছিলাম এই বুকে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছিলো। কিন্তু কালক্রমে জিতু ভাই আমাকে 23শে জানুয়ারি, এই জানুয়ারি মাসে ফোন দেয়, দিয়ে বলে আচ্ছা তোর তো কাজ করার আগ্রহ ছিল, এখন তো দেখি করিস না। তো আমি জানতে পারছি যে তুই ভালো জায়গায় কাজ করতে চাইস বা স্থানীয় এগুলো কাজ করতে চাইস না, তো তোর জন্য একটা সুখবর আছে, কিন্তু সুখবরটা কব না, একটা ভালো কিছুর আয়োজন আছে কালকে গ্র্যান্ড প্যালেসে, দুপুরের সময় চলে আসবি। পরের দিন সিটি নিউজের প্রতিনিধি সম্মেলন রংপুরে, আমি তাও জানতাম না। দুপুরে লাঞ্চের পর আমাকে ফোন দিছে, দিয়ে বলে যে তুই কই আছিস? ভাই আমি প্রেস ক্লাবের সামনে। কই একটু তুই ইয়াতে আয় তো, গ্র্যান্ড প্যালেস হোটেলে আয় তো। তো গেলাম, গিয়ে স্যারের সঙ্গে পরিচয় করে দিল। তখন স্যার, আমি একটু বলি, স্যারদেরও কিন্তু একটু অনিয়া ছিল, একটু ছিল আবার রংপুরে জয়েন করবে, একজনকে তো নিলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সেক্রেটারি, আবার রংপুরে একটু কিন্তু অনিয়া ছিল। তখন স্যার যখন আমাকে বললো কোথায় কাজ করছো বা এই ধরনের একটা প্রশ্ন করছিল, আমার সঠিক মনে নেই, আমি বললাম স্যার হ্যালোতে। তো পাশে থাকা আরেক সিনিয়র সাংবাদিক ববি আঙ্কেল বললো ওই হ্যালোতে কাজ করছে। তখন স্যার বললো হ্যালো থেকে আসছে, তাহলে ভালো কিছু করবে মনে হয়, এই হিসাবে কি আমার জয়েন করে নেয়। আমি তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না আমি এইখানে জয়েন করলাম। যখন ইতিহাস শুনলাম সিটি নিউজের গল্প শুনলাম, আমি তো প্রথম থেকে শুনতে পারি নাই, কারণ প্রতিনিধি সম্মেলনে শেষ মুহূর্তে আমি অ্যাটেন্ড করছি। তখন আমাকে বকুল ভাই সাইডে ডাক দিয়ে বললো যে এই তখন শুনে একটা নতুনভাবে সাংবাদিকতার প্রতি আমার আগ্রহ থাকছে। আমি ওই দিন মানে এত পরিমাণ খুশি হয়েছি যে নিজে আবেগে নিজ থেকে বের হয়ে স্যারেরা যখন ফটো সেশনে যায়, আমি স্যারকে গিয়ে সালাম করি। তো আমি চেষ্টা করতেছি। আর আমি বলতে মানে আমার যে ব্যুরো চিফ কিছুক্ষণ আগে বক্তব্য দিল বকুল ভাই, এমন একটা মানুষ, আমি মনে করি যে আমার নিজের বড় ভাই। তিনি প্রতিটা রিপোর্টে আমাকে পর্যাপ্ত হেল্প করে। আমি খুব খুশি ওনার প্রতি, আমি মানে অনেক অনেক কৃতজ্ঞ। ওনার কারণে হয়তো আমি রংপুরের রিপোর্টগুলো সুন্দরভাবে কভার করতে পারতেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। হাতে তালি দেন। সিটি নিউজ ঢাকা, সিটি নিউজ ঢাকা, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, সিটি নিউজ ঢাকা, সিটি নিউজ ঢাকা, সিটি নিউজ ঢাকা, সিটি নিউজ ঢাকা। যখন একেবারে করোনা ভাবা চলছে, ঠিক মাঝপথে আমরা শুরু করি এটা, হ্যাঁ, অনেকটা রিস্ক নিয়ে। ওই সময় তো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে আপনার গণমাধ্যমের তো একটা অস্থিরতা শুরু হয়, যেটা এখনও বিদ্যমান। তো ওই সময় আমরা শুরু করে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালু করি। তো সামাজিক মাধ্যমে আমরা প্রথম আমাদের গুলশান অফিসে নিয়ে আমরা এটা শুরু করেছি। তা আমাদের ইচ্ছাটা হলো ওই সময় যে আমরা একটা ওয়েবসাইট করব যেটা বাংলাদেশে একটিও নাই। তারপর আমরা একটা রিসার্চ টিম গঠন করি, যারা হচ্ছে বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রির সঙ্গে কাজ করে এবং গভর্নমেন্টের নাম বলবো নাকি না, আচ্ছা আচ্ছা, গভর্নমেন্টের বিভিন্ন যারা সংস্থার সঙ্গে যারা কাজ করে আর কি, তাদের নিয়ে আমরা একটা করলাম, একটা গবেষণা সেল করলাম আর কি আমরা। হ্যাঁ, সেল করে তারা একটা রিপোর্ট দিল আমাদেরকে যে আমরা যে ওয়েবসাইটে করতে চাচ্ছি বাংলাদেশে, এটা বাংলাদেশ কারো নাই, বরং এটা দেখলাম যে বিশ্বের কয়েকটি গণমাধ্যম এটা আছে, এর মধ্যে DW, MS, NBC, PBS, NPR, ভক্স মিডিয়া, BBC আছে। হ্যাঁ, আচ্ছা, আর প্রথম আলোর একটু আছে। আচ্ছা, আমরা ওই স্টাইলে শুরু করলাম আর কি, যে আমরা আসলে এই মানে সংবাদ মাধ্যমে আমরা নতুন কি মেসেজ দেবো। আসলে অনেকে তো অনলাইন করছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে একটা প্রচার হলো ফেসবুকে, যে
বললো যে যে আমরা মানে ঘোষণার 7 দিন পরে ওয়েবসাইট, 15 দিন পরে পুলিশি অভিযান। তা আমরা চিন্তা করলাম যে মানুষের আমাদের কথা থেকে কথা আসছে অনেকের, যে মানুষের এই যে অনলাইনের প্রতি কিন্তু এখনো বিশ্বাস এখন স্থাপন হয়নি এইভাবে। তা আমরা চাচ্ছি যে যেখানে অবিশ্বাস, ঠিক আছে, প্রতারণা, মানুষের আস্থাহীনতা, ওইখান থেকে আমাদের বিশ্বাস শুরু হবে, ওই জায়গা থেকে। তো আমরা চিন্তা করতেছি যে যেখান থেকে মানুষের অবিশ্বাসটা শেষ হয়ে গেছে ওইখান থেকে আমাদের বিশ্বাসটা স্থাপন হোক, ওই অ্যাঙ্গেলে আমরা কাজ করতেছি। আপনারা সবাই তো ফেসবুক ব্যবহার করেন, তাই না? ফেসবুকে, আচ্ছা, ফেসবুক ব্যবহার করেন আপনারা। ফেসবুকে সারাদিনে অনেক কিছু লেখেন না মজা করে, সেটা হলো যে আপনারা সবাই তো ফেসবুকে লেখেন, তাই না? ফেসবুকে লেখেন। আমার মনে হয় এখানে অনেকে ডাটা অন করে রাখেন 24 ঘন্টা, আমার মনে হয় এরকম আছেন না? আচ্ছা, আছে। ডাটা অন করে কিন্তু ডাটা খরচ হয়। আমরা এই ডাটার ব্যবহারের সব ব্যবহার করতে চাই। কিভাবে করতে চাই? আচ্ছা, কিভাবে করতে চাই? যে আপনি যদি 24 ঘন্টা ডাটা খুলে রাখেন তো আপনার ডাটা খরচ হয়ে যাচ্ছে। তারপর আপনি লিখতেছেন, ফেসবুকিং করতেছেন, ব্লগিং করতেছেন, বিভিন্ন মেসেজ লিখতেছেন, তারপর বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতেছেন। তো সেই জিনিসগুলো যদি আপনি আমাদের ওয়েবসাইটে লেখেন, আপনি দেখে টাকা আর্ন করবেন। মানে আপনি এখানে যদি সময় নষ্ট করেন, আপনার নষ্ট সময়ের আমরা মূল্য দেবো। তো বাংলাদেশে এরকম কোনো গণমাধ্যম এখনো চালু হয়নি যে মানুষ যে গণমাধ্যম তার নষ্ট সময়ের মূল্যায়ন করবে। তা আমরা নষ্ট সময়ের মূল্যায়ন করবো আর কি। তা সেই জন্য আমরা একটা ওয়েবসাইট করেছি, এটা হচ্ছে একেবারে একটা ওয়ার্ল্ড ক্লাস ওয়েবসাইট, যেটা আমরা আত্মপ্রকাশ করবো ইনশাল্লাহ। সেইটার মূল যে বিষয়টা হচ্ছে আমরা কন্টেন্টকে আমরা পুঁজি করে আগাবো। যেমন আপনারা তো মফস্বলে তো অনেক ভালো ভালো তারকা তৈরি হয়েছে, এখানে অনেক তারকা আছে, কিন্তু এই ঢাকা এখনও চিন্তা করে না এইসব তারকাদের। আমরা এখানে তারকা বের করে নিয়ে আসবো। এখানে যারা অনেক ভালো সাংবাদিক আছে, ঢাকায় এরকম ভালো সাংবাদিক এখানে নেই, অনেক ভালো লেখে। জাস্ট ওটার মধ্যে পলিশ যদি আমরা করি, একটু রং মাখাই, হ্যাঁ, তাহলে ভালো কিছু হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যে এখানে যারা আছে আমাদের সাংবাদিকরা, হ্যাঁ, অনেকেই ভালো রিপোর্টার, কিন্তু আমি অনেকের নিউজেই পড়ি এখানে। এবং আমরা যেদিন আমাদের অপূর্ব যেদিন আমাকে লিস্ট দেয়, আমি প্রত্যেকের মানে একেবারে পার্সোনালি আমি সবাই আইডি দেখে ফেসবুক খুলে তারপর সবার রাইট আপ বের করে আমি পড়ছি কারা কে লেখে। আমি দেখছি অলমোস্ট সবাই ভালো লেখে এখানে। তা আমরা এই লেখাগুলোর উপরে একটু রং করলে, আর একটু জনবান্ধব করলে, ইনফরমেটিভ করলে, আর একটু অনুসন্ধানী ভাষা লাগালে তখন এই নিউজগুলো সুন্দর হবে। তো এইটা হবে একটা ইনফরমেটিভ কন্টেন্ট। এখন হচ্ছে কন্টেন্টের যুগ। তা আমরা যেটা করতেছি যে কন্টেন্ট বেস একটা অনলাইন করতেছি। তা সেটাতে শুধুমাত্র আপনি যেমন একজন সাংবাদিকতা করবেন, আমরা চাচ্ছি যে আপনার ফ্যামিলির 4-5 জন আমরা এখানে কাজ করতে পারবে বসে বাসা থেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। তা আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা এখানে 500 মানুষের কর্মসংস্থান করবো আইটি সেক্টরে, 500 মানুষের। এবং এটা শুধু কথায় না, এটা কাজে হবে প্রমাণিত। হ্যাঁ, আমরা এটা দেখিয়ে দেবো 500 মানুষের। এবং 2 বছরের মধ্যে আমরা একটা প্ল্যান করছি যে সরকারের যে ওই যে আপনার যে একটা আছে মিশন আছে, যে 2021-এর একটা যে আছে, সেই আছে যে আরও 5 লাখ মানুষের কর্মসংস্থান করা। আমরা সরকারকে উপহার দেবো 2000 মানুষ কর্মসংস্থান দেবো। এবং যাদের বেতন আমরা দেবো না, তারা আমাদের বেতন এনে দিবে। আরও তাদের বেতন দিতে হবে না, তারাই আমাদের টাকা আর্ন করে দিবে, বরং তারা হবে আমাদের উপার্জনের হাতিয়ার। তা আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ইউনিক বেস করছি, যাতে করে এটাকে পুঁজি করে মানুষ কিছু করতে পারে আর কি। তা সেই জন্য আমরা একটা প্ল্যান করেছি। তাই সেই প্ল্যান অনুযায়ী আমরা আগাইছি। আর হচ্ছে যে আমরা প্রথমে চাইছিলাম যে আমরা শুধুমাত্র সিটি শহরে শুরু করব, সিটিতে, মানে বড় বড় শহর কেন্দ্রিক, তাহলে আমরা ভালো রিপোর্টার পাবো। এরপর আমরা ওই প্ল্যান থেকে সরে এসে আমরা ডিস্ট্রিক্টে কিছু ভালো রিপোর্টার নিয়েছি, ইয়াং যারা এনার্জেটিক তাদেরকে নিয়েছি, এবং যারা অনলাইন বোঝে। আচ্ছা, তা সেইটা চিন্তা করে আমরা একটা তালিকা করলাম প্রাইমারি। সেই তালিকায় আমাদের হচ্ছে যে আমরা যাদেরকে পেয়েছি, আশা করি তারা সবাই কন্টেন্টের উপর সবাই মোটামুটি একবারে মানে যোদ্ধার মতো আর কি। তো সেইটার জন্য আপনারা আমি বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমি গল্প করতেছি, গল্পটার মধ্যেই সব আছে। আচ্ছা, গল্পটা হচ্ছে এরকম যে আপনারা একটি করে ভালো নিউজ পাঠাবেন। অপূর্ব বলে দিই, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকে এখানে সবাই আমাদের আছি, প্রত্যেকের ডিস্ট্রিক্টের একটা করে নিউজ আপনারা দিবেন যে ডিগবাজ
ডিগবাস নেতারা। আমরা একটা প্রথম দিন আমাদের সারা ডিস্ট্রিক্টে একটা মেসেজ দিতে চাই, এটা সারা ডিস্ট্রিক্ট থেকে আসবে। প্রথম দিন এটা আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ ইয়া করবো, এবং কোনো ঝুঁকি নেবেন না, নিউজে কোনো ঝুঁকি থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন ঝুঁকি নেওয়ার দিন শেষ, কারণ ঝুঁকি নিয়ে আপনি ঝুঁকি নেবেন, আপনার নিরাপত্তা কেউ দিবে না। কিন্তু একটা কথা বলি, সিটি নিউজ সবার নিরাপত্তা দিবে। আমি আমাদের কথা হচ্ছে, কোনো জেলার এসপি আপনার আঙ্গুল দিলে কথা বলবে, আমি বলে দিচ্ছি এসপি প্রত্যাহার হয়ে যাবে, একদম কোনো কথা নেই। হ্যাঁ, এসপি প্রত্যাহার হয়ে যাবে, তবে সেটা যৌক্তিক হতে হবে, যৌক্তিক হতে হবে। মানে আমরা ফাইট করব যুক্তিসঙ্গতভাবে। তো কাজেই আপনারা লিখবেন, আর কারোর বিরুদ্ধে লেখার দিন শেষ হয়ে গেছে, কারোর বিরুদ্ধে লেখার দিন শেষ হয়ে গেছে। এখন স্বপ্ন জাগানোর সময়। আপনি মানুষকে যত আশা জাগাবেন, যত স্বপ্ন দেখাবেন, হ্যাঁ, যত মানুষকে আপনি তথ্য দিবেন, মানুষ তথ্য জানতে চায়। এখন সারা পৃথিবীর তথ্যর জন্য মরিয়া এখন। তা আমরা ওই তথ্যকে তথ্য সন্ত্রাস হিসেবে না ব্যবহার করে আমরা তথ্যকে জনবান্ধব করে তুলব আর কি, তথ্যটাকে। তো সেই জন্য আমরা কাজ করব। আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছি, এটা অন্যরকম, যেটার সঙ্গে সরাসরি সিটি নিউজের সঙ্গে সবাই সম্পৃক্ত থাকবে, এবং সরাসরি আপনারা আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারবেন সরাসরি। এবং কন্টেন্টের বিপরীতে আপনাদের সবার একটা করে অ্যাকাউন্ট থাকবে পাশে, যে আপনি যে নিউজ করছেন এই নিউজের বিপরীতে আপনার কী আর্ন হয়েছে, একটা অ্যাকাউন্ট সিস্টেম হচ্ছে। ফেসবুক যেমন মনিটাইজেশন দেয়, অনুরূপভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা একটা মনিটাইজেশন সিস্টেম চালু করেছি। আপনারা কী লিখলেন আর ওইটার বিপরীতে কত টাকা আর্ন হলো সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। মাস শেষে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যাবে, এবং সবাই একটা করে অ্যাকাউন্ট থাকবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যে বুড়ো প্রধান যারা আছেন আর কি, হ্যাঁ, বুড়ো প্রধান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আর কি, হ্যাঁ, বুড়োদেরকে, যে আপনারা বুড়ো প্রধানরা হচ্ছে একটা পত্রিকা কিন্তু সম্পদ, একবারে সম্পদ। আপনারা যদি মনে করেন যে আপনাদের কেউ ঢাকায় এসে কাজ করতে চান, বা ডিস্ট্রিক্টেরও যদি কেউ মনে করেন যে ঢাকায় এসে কাজ করতে চান, অবশ্যই আপনারা এপ্রিলের 1 তারিখ থেকে জয়েন করতে পারবেন। কারা কারা চান আমাকে বলবেন, এরকম 5 জনকে আমরা ঢাকায় নেব, ঢাকায় আমরা তাদেরকে পুনর্বাসন করব, এবং প্রতি বছর আমরা 5 জন করে ঢাকার বাইরে থেকে নিয়ে আসবো, এবং তাদের আমরা পুনর্বাসন করব। যেভাবে ঢাকার সাংবাদিক যেভাবে ইয়া করে জীবন নির্বাহ করে, অনুরূপভাবে সে চলতে পারবে সিটি নিউজের মাধ্যমে। আমরা তার দায়িত্ব নেব। আর একটা বিষয় বলি, সেটা হলো যে আপনাদের মানবিক বিষয়টা। আমরা শুধু আমরা খবরের ফেরিওয়ালা বটেই, কিন্তু আমরা কাজ করব আমাদের মানবিক, সামাজিক, মানবিক, নীতি নৈতিকের অনুভূতি থাকবে। আমরা আমাদের মানবিক ও নীতি নৈতিকের অনুভূতিকে কাজে লাগাবো সবসময়। যেখানে আমরা দেখব যে কারো কোনো বাচ্চা অসুস্থ, তার কোনো এরকম কোনো মানে আমাদের কী বলে যে মানবিক যে বিষয়গুলো, হ্যাঁ, আমরা এই মানবিক বিষয়গুলো সবসময় তুলে ধরবো। হ্যাঁ, আর পারতপক্ষে নিউজ করে, যাতে করে সিটি নিউজ শুধু নিউজ করে নিউজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যাতে করে ওই পরিবারকে আমরা আর্থিকভাবে সহায়তা করতে পারি, ওই ধরনের নিউজ করে মানুষের কাছে যাবে না। আচ্ছা, আমরা আশা করব যে সিটি নিউজ, হ্যাঁ, আমাদের যে নিউজের যে পলিসি আছে, সেটার মধ্যে মানবিক পলিসিটা একটা আমাদের প্রধান প্রাধান্য পাবে, সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো। এতে করে সবাই একটা জিনিস মনে রাখবেন, যে যখন আপনারা এই ধরনের কাজ করবেন তখন নিজের ছবিটা রাখবেন, কারণ আপনাকে উঠানোর দায়িত্ব আপনার নিজের, বাকিটা আমরা বুস্ট আপ করবো। নিজেকে উঠাবেন আগে, আপনি উঠে গেলে সিটি নিউজ সেখানে উঠবে, আর আপনি পড়ে গেলে সিটি নিউজ পড়ে যাবে। এটা আমরা করবো সবসময়। আর একটা বিষয় হলো যে আমাদের আপনারা জানেন রংপুর এবং খুলনা নিয়ে আমরা ইয়া করেছি, ইতিমধ্যে সম্বোধন করেছি, ঢাকার বাইরে আমরা করেছি। এই দুইটা করেছি হচ্ছে যে একটা অন্য ফ্লেভার আমরা দিচ্ছি, আমরা একটা মেসেজ দিয়েছি। তো রংপুর থেকে সবাই জিজ্ঞেস করছিল যে সিটি নিউজ নতুন কেমনে কি চিনবে না চিনবে। আমি বললাম সিটি নিউজকে চিনার দায়িত্ব সিটি নিউজ তোমাকে চিনাই দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। সিটি নিউজ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমি বক্তা না বক্তৃতা দিতেও আসিনি, মনের কিছু কথা আপনাদের সাথে বলবো। সিটি নিউজ ঢাকা সম্পর্কে আমি এর আগেও কিছু কথা বলেছি, এখনো বলছি। মাই ফার্স্ট বেবি ইজ আলাইভা, শি ইজ ভেরি লিটিল, মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। অ্যান্ড মাই সেকেন্ড বেবি ইজ সিটি নিউজ ঢাকা, যার বয়সও অনেক কম, যার বয়স অনলি 5 or 6 মান্থ। আপনারা সবাই একমত হবেন যে একটা ছোট বাচ্চাকে
যদি আমরা ছোটবেলায় অনেক ভালো করে টেক কেয়ার করতে পারি, সে কিন্তু অনেক স্ট্রংলি বেড়ে উঠবে, এবং স্ট্রংলি যখন সে বেড়ে উঠবে আপনাকে কিন্তু অবশ্যই সে একটা ভালো ফিডব্যাক দিবে। তো আমি আশা করব এই বেবিটাকেও আপনারা খুব আদর যত্ন দিয়ে বড় করে তুলবেন। আমরা এখন সিটি নিউজ একটা পরিবার। আমরা কথা দিচ্ছি আপনাদের আনন্দের মুহূর্তে যেমন আমরা আপনাদের সাথে থাকবো, ঠিক তেমনি আপনাদের দুঃখের সময়ও আমরা আপনাদের পাশে থাকবো। আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, সব বিপদে আমরা টিম ওয়ার্কের মতো কাজ করব। আর একটা কথা না বললেই নয়, সিটি নিউজ আত্মপ্রকাশ করে কিন্তু ঠিক তখনই যখন করোনা পরিস্থিতিতে দেশের মানুষের কর্মসংস্থান হুমকির মুখে চলে গিয়েছিল। ঠিক সেই সময় কিন্তু সিটি নিউজ নতুন একটা ধারণা নিয়ে অনেক মানুষের কর্মসংস্থান করে এবং করে যাবে ইনশাল্লাহ। আর অনেক মানুষ, আপনারা দোয়া করবেন এবং আল্লাহর ইচ্ছা, এটা আমাদের মাধ্যমে হয়তো উনি চেয়েছিলেন, সেটাই হয়েছে। আর সিটি নিউজের চিন্তা ভাবনা সবকিছু একটু অন্যরকম, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আপনারা চিন্তা করে দেখেন, ইন্টারনেট যুগে নতুন প্রজন্ম তো বটেই, সব প্রজন্ম কিন্তু স্মার্টফোনের মাধ্যমে সবকিছু হাতের মুঠোয় পেতে চায়। সিটি নিউজ এইগুলোর উপর ফোকাস করে একটি নতুন এবং ব্যতিক্রমধর্মী অনলাইন হিসেবে আত্মপ্রকাশ করছে, যেটি বাংলাদেশ ও ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা আমাদের দেশের কালচার, স্বাধীনতা সংগ্রাম সবকিছু সারা বিশ্বের কাছে আবার নতুন করে রিপ্রেজেন্ট করব। আমরা একাধারে এটিকে পত্রিকা, রেডিও, টিভি, লাইভ, নাটক, সিনেমা, সিরিয়াল, গান সব ধরনের ফ্লেভার একসাথে দিয়ে সব প্রজন্মের চাহিদা পূরণ করব ইনশাল্লাহ। আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আছে, আমি জানি না আপনারা সবাই একমত হবেন কিনা। আমার কাছে এখন মনে হয় টিভি কিছুটা ওল্ড ভার্সন। আমি যখন টিভি দেখতে বসি, আমার পছন্দের কোনো প্রোগ্রাম দেখি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন বিজ্ঞাপন বিরতি, নিউজ এগুলোর জন্য আমি ওই প্রোগ্রামটা আর কন্টিনিউ করতে পারি না, কারণ ওই ধৈর্য ওই সময়টা আমার আর হয় না, তখন আমি ওখান থেকে কুইট করি। এই চিন্তাতে এই প্রবলেম থেকে আমি বের হওয়ার জন্য সিটি নিউজে আমার ওয়েবসাইটে যেটা থাকবে, পরবর্তী সময়ে আপনারা আপনাদের লেজার আওয়ারে এসে আপনাদের পছন্দের যে কোনো বিনোদন যে কোনো স্থানে আপনাদের সুবিধা মতো সময় দেখতে পাবেন সপরিবারে। আমি আজকে আর বেশি কিছু বলছি না, আমি অন্যদের কাছ থেকে আরো মূল্যবান বক্তব্য শোনার আশা করছি এবং শেষ করছি ছোট একটা কবিতার মাধ্যমে। এসেছি আমরা প্রতিজ্ঞা নিয়ে, সংবাদ হবে সত্য, এক নিমিষে পৌঁছে দেব সারা দুনিয়ার তথ্য। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমাকে কিছুটা সময় দেন, আমি এই প্রতিষ্ঠানকে মসজিদের মতো বানাবো এবং আপনার ইবাদতের মতো কাজ করবেন। আমি আমার বাসাকে যেমন পবিত্রতায় ভরে রাখি, আমার এখন বেবি ছোট, কিছু পার্সোনাল প্রজেক্টের জন্য আমি অফিসে এখনো ডেকোরেশন করতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমি সেই ডেকোরেশন এবং সেই ফ্লেভারটা দেবো। আপনারা মসজিদের মতো মনে করবেন এটাকে এবং ইবাদতের মতো আপনারা কাজ করবেন এবং ফিল করবেন এটা আপনাদের সেকেন্ড হোম। ইনশাল্লাহ আমি সেই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের অনেক মিডিয়াতে আসলে বন্ধু খুব কম, আমি এতদিন সংসার করতে গিয়ে বুঝেছি শত্রুই বেশি। তারপরেও কিছু বড় ভাই যারা আছেন, যারা আমাদেরকে সব সময় গাছের ছায়ার মতো দিয়ে স্নেহ দিয়ে রাখেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই রেজানুর ভাইয়া, কুদ্দুস ভাইয়া এবং আরও অনেক বড় ভাইয়া আছেন যারা গাছের মতো, আসলে গাছের মতো ছায়া দিয়ে রাখেন। সকল বিপদ আপদ থেকে ইনশাল্লাহ ওনারা আমাদেরকে রক্ষা করবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও প্রাণ ঢালা অভিনন্দন। ধন্যবাদ। কোরবানি ঈদের সময় গরু কিনে তার মাংস পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাল, ডাল, মরিচ, তেল, সয়াবিতে একটা করে প্যাকেট করে ছেলেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাসায় বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম সুন্দর একটা মানুষ
এই বিশাল মন নিয়ে একটা বিশাল প্রতিষ্ঠান গড়বার জন্য আপনাদেরকে এই সিটি নিউজ উপহার দেওয়া হয়েছে। এই সিটি নিউজ যদি আমরা রক্ষা করতে না পারি, আপনারা যদি রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু এখানে আমাদের যে বিরাট বড় একটা পরিকল্পনা আছে, 5,000, 500, 1000 মানুষের যে চাকরি দেওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি, তাহলে এটা কিন্তু আমরা পারবো না। অর্থাৎ দেবে আর নেবে, মিলিবে মিলাবে, রবীন্দ্রনাথের ভাষা। আমি যদি দেই, আপনিও আমাকে দেবেন, আর আপনি যখন আমাকে দেবেন, আমি তখন দেবো। আমাদের ওই যে বর্ণন করে সে কিন্তু কথা ভালোভাবে বলতে পারবেন। যে সময় তাকে ফোন করা হয়েছিল যে ওই মেয়ের বাড়িতে ওই মহিলাকে খুঁজে বের করে তুমি তার রিপোর্ট করবা এবং তুমি আসবা, সেই তখন ছিল 6 ডিগ্রি 6 পয়েন্ট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সেই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে অর্ধেক রাস্তায় গিয়া সে ফোন করছে, ফোন করে বলে ভাই আমি আর পারতেছি না। তারপরে সে সেখান থেকে স্কুটারে গেছে। এইটা হলো আমার কর্মী, এইরকম কর্মী আমি 64 জনকে চাই। আমি একটা মাত্র বোতাম টিপব, আমার 64টা বাতি জ্বলে উঠবে। আমি আপনাদেরকে এরকম চাই। আমি যেটা বলতে চাই আপনি যেন তার আগেই আমাকে বলেন আমি এইটা চাই। আমি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ কি, আমরা যখন অনলাইনে চলে যাব, আমরা যখন শুরু করব, তখন কিন্তু 64টা জেলার মধ্যে প্রতিদিন 10টা জেলার সঙ্গে সরাসরি আমাদের লাইভ হবে, 10টা জেলার সঙ্গে কথা হবে। আপনারা তৈরি থাকবেন, আপনারা তৈরি থাকবেন। আপনারা দেখবেন যে আমরা বাইরে স্লোগান দিয়েছি, প্রত্যেকটা স্লোগান আপনারা লিখে নিয়ে যান, এগুলো আমাদের নিজস্ব স্লোগান। এগুলো আমরা কিনে নেই নাই, কোনো কই আমাদেরকে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এগুলো আমরাই তো এগুলো সৃষ্টি করেছি, আমরাই করেছি, সিটি নিউজ করেছে। সিটি নিউজ এরকম আরো ভালো ভালো কথা বলবে। আর ভালো একটা জিনিস খেয়াল রাখবেন যে ধানের বীজ যদি ভালো হয়, যে মাটিতে গাড়বো সেখানে যদি সার দেওয়া হয়, যত্ন করা হয়, তার ধান ভালোই হবে, ভালোই কিন্তু হবে। আমরা 100 বার আশাবাদী, 100 বার আশাবাদী। আমি আমার সাংবাদিকতা জীবনের এই দীর্ঘ 50 বছর, আমি মনে হয় 40 বছর হয়েছে যদি হিসাব করি আর কি, এরকম বোধহয় হবে আর কি। যাই হোক, রেজা ভাই জাতীয় পুরস্কার পেয়েছে সাংবাদিকতায়, তিনি কিন্তু সেটা বলেননি, আমি বলে দিলাম। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেছেন, যেটা আমরা ওনার ইয়াতে দিয়েছি। কাজে ওনার অভিজ্ঞতা, আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা, সৈয়দ আতিকের যে বিচক্ষণতা এবং তার যে দক্ষতা, তার যে নেশা, তার যে মনোভাব, সেইটা একখানে করে আপনাদের 64 জনের বুদ্ধিমত্তাকে আমরা কাজে লাগিয়ে আমরা বিস্ফোরণ ঘটাতে চাই, আমরা বিস্ফোরণ ঘটাতে চাই। সবশেষে আপনারা যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে, সিটি নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি দিনে দিনে আতিকের কর্মকাণ্ডে বিস্মিত হচ্ছি এবং তার সহধর্মিনী পাশে বসা আছে। অনেক সময় বলা হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে, আমার কাছে মনে হয় সংসার সুখের হয় রমণী এবং রমণীর গুণে। অনেক ধন্যবাদ জানাই এবং আপনারা 5 মিনিট বা 10 মিনিট কথা বলতে গেলে একটু বাড়বে। অখণ্ড মনোযোগ আপনাদের আকর্ষণ করছি এবং আপনারা যদি মনে হয় যে বিরক্ত হচ্ছে তাহলে একটা হাই তুলবে, তাহলে বুঝতে পারবো যে বিরক্ত হচ্ছে। কথা আছে আজকে এইখানে এসে, এই তরুণদের সমাবেশে এসে আমার ব্যক্তিগত অনেকগুলো লাভ হয়েছে। লাভের কথাটা আগে বলি। লাভটা হলো এরকমের যে বয়সটা তো বেড়ে গেল এবং সম্ভবত কুদ্দুস ভাই কি আপনি আমার চেয়ে বড়? হ্যাঁ, কুদ্দুস ভাই আমার চেয়ে বয়স্ক, তারপরে বোধ করি আমি এখানকার বয়স্ক, এবং তারপরে আপনারা যে তরুণরা আছেন তারা সবাই। এবং তরুণদের সমাবেশে এসে যে জিনিসটা হয়, বাংলাদেশকে বোঝা যায়, বাংলাদেশ কোন গতিতে যাচ্ছে, বাংলাদেশ কিভাবে এগোচ্ছে সেটা বোঝা যায়। আমরা একটু ব্যাকডেটেড হয়ে গেছি, একটু ব্যাকডেটেড। আর এইখানে এসে আরেকটা বিষয় যেটা আমার কাছে স্পষ্ট হলো, সিটি নিউজ ঢাকার আজকের এই সমাবেশটাকে আমি একটা ছোট্ট বাংলাদেশ মনে করছি। দেশের এমন কোন জায়গা নাই যেখান থেকে প্রতিনিধিরা আসেন। যদি আমরা বাংলাদেশের ম্যাপটাকে কল্পনা করি, সেই কুমিল্লা, সেই চিটাগাং, সেই খুলনা, সেই যশোর, কোন ম্যাপে নাই? সবাই আছেন এখানে। এবং সবাই যেহেতু আছেন, বাংলাদেশের ম্যাপটাকে নিয়ে সবাই আছেন। সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে সিটি নিউজ ঢাকা আজকে বাংলাদেশের কথা বলছে।
এবং এই চ্যানেলটির এই নিউজ পোর্টালটি আমার ভালো লাগে এই জন্যে যে তারা নিজেরা নিজেদের আইডেন্টিটিটা একেবারে নতুন করে তৈরি করবার চেষ্টা করছে। আপনাদের ব্যবস্থাপনা পরিচালক একটু আগে আমি আমার সাথে তার অনেক সভ্যতা, কিন্তু এই স্বপ্নের কথাগুলো আমার সাথে শেয়ার করেনি এখনো, যেটা আমি ভুলে যেতে পারি, যেটা অপূর্ব বললে। ব্যাপারটা এরকম আছে, ঘরের কথা পরে জানলো কেন বলে এমনি কি হয় জানিস, আমরা কিন্তু এইটা করবো, আমরা কিন্তু এইটাই ফিসফাস ঠুসঠাস, যার ফলে আমাদের যে নিজেদের একেবারে ভেতরের, যদিও আমাদের ব্যবস্থাপনা সম্পাদক বলেছেন আমি কিন্তু সবকিছু ছাড়ি নাই এখনো, উনি সবকিছু ছাড়েন নাই, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যতটুকু ছাড়ছেন সেটাই আমি বক্তৃতার মাঝখানে অনুরোধ করবো, এটা ঘরের কথা, এই কথাটুকু আপনারা নিজেদের মধ্যে রাখবেন, বাইরে প্রকাশ করার চেষ্টা করবেন না কোনোভাবেই না, একেবারে নিজের কাছেও না। আমরা একটু দেখি, আমরা একটু চ্যালেঞ্জটা দেখি আমাদের ব্যবস্থাপনা সম্পাদক যে কথাটি আজকে বললেন সেই কথাটা কতটুকু কাজে প্রমাণ করে, আমরা একটু দেখতে চাই, এবং এই জন্যই এই কথাগুলো আমরা অন্য জায়গায় শেয়ার করবো না। আমাকে ব্যবস্থাপনা সম্পাদক বলেছিলেন যে ভাই আপনি আসবেন আমাদের তরুণদের কাছে, আপনি আপনার সংগ্রামী জীবনের কথা একটু বলবেন, আপনি কি শুনতে চান? আমি একেবারেই প্রত্যন্ত গ্রাম থেকে আসা একজন তরুণ। আমার এলাকার ছোট্ট ভাইটার সাথে আমার আজকে একটু আগে পরিচয় হলো, কুড়িগ্রাম থেকে এসে। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম, আমরা থাকি সৈয়দপুরে, আমরা এখন সৈয়দপুরেরই সেটেল। গ্রামে আমার চাচারা থাকেন, আমাদের পৈতৃক ভিটা আছে, সেখানে আর আমাদের যাওয়া হয় না। কুড়িগ্রাম এবং ওর পাশে আমার কুড়িগ্রামে আমাদের বাড়ি এবং আমার নানার বাড়ি, সব ওই জায়গায়। আমার বাবা একজন শিক্ষক এবং সৈয়দপুরে আমি পড়াশোনা করেছি, এবং কুড়িগ্রামের পাশে দুর্গাপুর হাই স্কুল নামে একটা হাই স্কুল আছে, সেখানে আমি ইন্টারমিডিয়েট মেট্রিক পরীক্ষা পর্যন্ত ছিলাম। তারপরে আমি সৈয়দপুরে আসি, এবং সৈয়দপুরে আসার পরে খুব সংক্ষেপে চলে যাচ্ছে, সৈয়দপুরে আসার পরে আমি সৈয়দপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি, কিন্তু তার আগে সৈয়দপুর রেল কারখানায় আমার একটা চাকরি হয়ে যায়। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, একটা ভালো রেজাল্ট হলো, তখন আমি সৈয়দপুর রেল কারখানা সেই চাকরিটি ছেড়ে দিলাম, না আমি সৈয়দপুরে থাকবো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়, অনেকেই হয়তো আমি জানি না স্বীকার করবেন কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে একজন ছাত্র ছাত্রীর জীবনের দুয়ারটা খুলে যায়। মফস্বল থেকে একজন আসা তরুণ, এবং কিভাবে চাকরি ছেড়ে দিয়ে আসার সময় আমি কিভাবে আমার পরিবার থেকে বিদায় নিয়েছিলাম, সেটা একটা ছোট্ট ঘটনা বলি, তার কারণ আপনাদের হয়তো এটা ইন্সপায়ার করতে পারে। এখন হয়তো এইটা খুব একটা বড় হবে না, কিন্তু আমার কাছে অনেক বড়। আমি হাতে লিখে দেওয়াল পত্রিকা বের করতাম, কিন্তু আমার বাবার হাতের লেখা ভালো, আমাদের ভাই বোনদের হাতের লেখা ভালো, দেওয়াল পত্রিকা বের করতাম, এবং দেওয়াল হাতে লিখে আমি সেই সময় টুকিটাকি নামে একটি পত্রিকা বের করেছিলাম, 65 কপি সেই পত্রিকা আমরা হাতে লিখে 65টি কপি, এবং সেই 65 কপি পত্রিকা তখন বিক্রি করে 750 টাকা আমি আয় করেছি। এবং আমার ঢাকায় চলে আসার গল্পটা হলো, আমার বাবা বললেন, তার কারণ আমাদের মধ্যবিত্ত পরিবার, সেই সময় ওই চাকরি, যে চাকরিটি করতাম 1600 টাকা বেতন পাওয়া যায়, অনেক আগে, একেবারে সেই ধরেন 78, 77, 80 সময়ে 1600 টাকা অনেক টাকা একটি মধ্যবিত্ত পরিবারের জন্য। চাকরি করেই মাস শেষে আমি আমার পরিবারকে 1600 টাকা দিতে পারি। সেই সময় আমার বাবা বললেন যে আমি তোমাকে নাও বলছি না, হ্যাঁ বলছি না, তার কারণ আমি চলে গেলে পরিবারের 1600 টাকাটা হবে না, আমি কিভাবে পড়বো সেটা কিন্তু তাদের মাথায় নেই। আমি ওই 750 টাকা নিয়ে আমি ঢাকা শহরে এসেছিলাম, এবং সৃষ্টিকর্তার অপার মহিমায় আমি ইত্তেফাকের মতো দৈনিক পত্রিকায় সেই সময় আমি চাকরির সুযোগ পাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আমি ভর্তির সুযোগ পাই। তখন আমার কাছে মনে হলো, ইয়েস, আমি এবার পারবো। টিউশনি করেছি, টিউশনি করে বাড়িতেও টাকা পাঠিয়েছি, তারপরে আমার নিজের সংগ্রামটা। কেন বলছি এই কথাগুলো? আমার জন্য না, আমি আপনাদের অনুপ্রেরণার জন্য কথাগুলো বলছি। যখন বিপদে পড়বেন তখন ভাববার চেষ্টা করবেন যে আমি কি করতে পারি, আর নিজের প্রতি কনফিডেন্ট লেভেলটাকে গ্রো করবেন এবং নিজের আস্থাটা রাখবেন। ইত্তেফাকে যখন চাকরি পেলাম, ইত্তেফাকে চাকরি পাওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ছোটবেলায় সাংবাদিক হব। আমি দুর্গাপুর হাই স্কুলে যখন পড়াশোনা করি, তখনকার একটা ছোট্ট গল্প বলতেই হবে, কেন আমি সাংবাদিক হলাম। আমার এখন যারা এখানে আছেন তাদের মনে নেই, কুদ্দুস ভাইয়ের মনে আছে, একসময় স্কুলের মাঠগুলোতে ইরি ধান চাষের একটি বিপ্লব শুরু হয়েছিল। কেন? যে এই ইরি ধান চাষ করে স্কুলের উন্নয়ন করা হবে।
আমাদের ছাত্রছাত্রী দুর্গাপুর হাই স্কুলেও জানে, দুর্গাপুর হাই স্কুলে অনেক বড় মাঠ আছে। সেই মাঠে চাষ করা হলো ইরি ধান। আমরা সবাই মিলে ধান চাষ করলাম এবং আমরা ধান কাটলাম। সেই সময় ইত্তেফাকের সাংবাদিক তোফায়েল আহমেদ, নিশ্চয়ই পরিচয় আছে, তোফায়েল আহমেদ সাহেব ওই ধান কাটার জন্য আসবেন। ওই আমাদের স্কুলের প্রধান শিক্ষক, যাকে আমরা একেবারে কি বলবো, এর চেয়ে ভালো শিক্ষক হয় না আমি জীবনে প্রধান শিক্ষকের মধ্যে হব, আমি দেখি সেই প্রধান শিক্ষক পায়চারি করছে এবং সাংবাদিক আসবে তাকে ওয়েলকাম করার জন্য। আমরা যখন সাংবাদিক এত সম্মানে, ওই লোক যখন আসলো সবাই দেখি দৌড়দৌড়ি করছে, ইত্তেফাকের সাংবাদিক আসে। আর তখন ইত্তেফাক মানে তো বিরাট ব্যাপার, ইত্তেফাকের সাংবাদিক আসছে। উনি আসলেন, উনি কি খাবেন, উনি কোথায় যাবেন, কিভাবে উঠবেন, ওনাকে কিভাবে খাতির যত্ন করা যায়, সবাই ব্যস্ত। উনি ধান কাটলেন, ছবি তুললেন, উনি চলে গেলেন। আমার হেডমাস্টার দেখি রাস্তায় দিয়ে দাঁড় করায় হাত থাকে। আমি ওই দিনই সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আমি সাংবাদিক হব। গল্পটা এরপরের গল্পটা মজা। আমাদের দৈনিক ইত্তেফাকে তখন একটি ছবি ছাপা হলো, আমাদের শিক্ষক ছবি দেখালেন। আমাকে চেনা যায় না, আমি কালো মানুষ নেই, আর অনেক মানুষের ভিড়ে ধান কাটছে, কিন্তু আমি মনে করলাম এইটা বোধ হয় আমি, মানে কোনো একটা ছবি থেকে মনে হলো ওইটা বোধ হয় আমি। আমার বাবার কাছে পাঠালাম, ও আব্বাকে চিঠি লিখলাম যে এরকম এরকম আমাদের স্কুলে ধান কাটা হয়েছে এবং এখানে আমার ছবি ছাপা হয়েছে। আব্বু তোমার ছবি তো বুঝতে পারছি না, কোথায় তোমার ছবি? যাই হোক, ইত্তেফাকের চাকরি হলো। গল্পটা লাভ দিয়ে আসি। আমার ইত্তেফাকের চাকরি হলো তখন তোফায়েল আহমেদ হলেন ইত্তেফাকের প্রতিনিধি। আমাকে ইত্তেফাক থেকে অ্যাসাইন করা হলো চিলমারিতে যাওয়ার জন্য। আমাদের বাসন্তীর গল্প নিশ্চয়ই মনে আছে। বাসন্তী কি অবস্থায় আছে সেটা দেখবার জন্য যে আফতাব আহমেদ ছবি তুলেছিলেন, সেই আফতাব আহমেদ সহ আমাকে আবার চিলমারিতে পাঠানো হলো। আমরা ঢাকা থেকে চিলমারিতে গেলাম। আমাকে কে রিসিভ করলেন? তোফায়েল আহমেদ, যাকে দেখে আমি সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমরা চিলমারিতে গেলাম, রিপোর্ট করে আসলাম। রিপোর্ট করে আসার পরে আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দ, রিপোর্টের শিরোনামটা এখনো আমার মনে নেই, কিন্তু লেখাটা এরকম হলো যে কুড়িগ্রাম থেকে ফিরে রেজানুর রহমান ও তোফায়েল আহমেদ। আমি কেন এই কথাটা বললাম, যে এই কথাটার একটাই উদ্দেশ্য হলো, আপনার যদি টার্গেট ঠিক থাকে, আপনি যদি নিজের মধ্যে বিশুদ্ধতায় মানে নিজেকে আত্মস্থ করতে পারেন, তাহলে একটা জায়গায় আপনি যেতেই পারবেন। আজকের এই আলোচনায়, এই সমাবেশে আর বেশি আমার নিজের জীবনের কথা বলবার সময় নয়। যদি অন্য সময় আমাদের কখন সময় হয়, আমি আপনাদের সাথে সৈয়দ আতিককে বলবো যে এরকম যদি আর কোনো সমাবেশ হয় সেখানে আমাকে ডাকলে অবশ্যই আমি আসবো এবং আপনাদের সাথে আমি কথা বলতে চাই, তরুণদের সাথে মিশতে চাই। ইত্তেফাকের তরুণ কণ্ঠ নামে যে পাতাটি এখন বের হয়, সেই তরুণ কণ্ঠ পাতার সম্পাদক কিন্তু আমি, প্রতিষ্ঠাতা সম্পাদক। এবং সেই সময় আমি তরুণদের নিয়ে প্রচুর কাজ করেছি এবং তরুণদের সাথে আমি থাকতে চাই। লেখালেখি করি, উপন্যাস লিখি, নাটক বানাই। আমার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জাতীয় পুরস্কার পেয়েছিল, ঠিকানা, হয়তো অনেকেই জানেন বা জানেন না, অনেকেই জানেন না সেটা। যেমন আজকে ছোট একটা একেবারে গল্প বলি, যার জন্য এই গল্পটা বলবো তার লজ্জা পাওয়ার কোনো কারণই নাই। আমি এখানে প্রধান অতিথি বা বিশেষ বক্তা কেন, অনেকেই হয়তো একটা প্রশ্ন করছে, এই লোকটা কি ভাই, কি এটি কি? ঠিক একইভাবে আপনাদের ওই টেবিলে সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। আমি আবারও বলি, ভাইয়া তুমি কষ্ট পেও না। আমাদের খাওয়া দাওয়ার পরে আমি চেয়ারে বসে আছি, তো ওদেরই ওই দলেরই একজন বলছে, আচ্ছা উনি কি বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত? তার ও মানে ভেবেছে যে আমি হয়তো আপনাদের মতো কেউ এসছি, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত কিনা। তার মানে আমার কতটুকু পরিচিতি আছে এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে কতটুকু পরিচয় আমার, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আতিক পছন্দ করে, কুতুল ভাই পছন্দ করে, সেই জায়গার জন্য হয়তো এই কাপে। এবং শেষে এখন একেবারে শেষের দিকে যাই, আমার 10 মিনিট বোধহয় ক্রস করেছে। সাংবাদিকতা কেন? কেউ বলেছেন আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছিলাম, ওই ক্যাম্পাস রিপোর্টার, আমার জীবনটা ক্যাম্পাস রিপোর্টারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। ও বলছিল যে আমি কেন সাংবাদিকতা আমি ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি মনে করি যারা আজকের এই টেবিলে, আজকের এই জনসমাবেশে, আজকের এই মহাসমাবেশ বলবো এই জন্য যতজনই হন আমরা অনেক পুরো বাংলাদেশে আছি, তো সেই জায়গা থেকে কেন সাংবাদিকতা করবো, সেই জায়গাটা আপনারা নিজেরা নিজেদের মনের মধ্যে, বুকের মধ্যে আগে প্রশ্নটা তৈরি করে রাখবেন। আর একটা বিষয় আমি যেমন অপূর্বর সাথে একটু কারোর সঙ্গে কথা বলছিলাম যে আচ্ছা একসাথে আমাদের সময় এটা ছিল না, একসাথে দেখলাম কেউ বিডি নিউজ, অমুক সংবাদপত্র, তমুক সংবাদপত্র, এইটা ওইটা, তো আমি তো বুঝে পাই না যে আসলে আপনার আসলটা কোনটা হবে, মানে মেইনটা কোনটা।
মানে এটা কি সিটি নিউজ হবে নাকি জাগো.com হবে নাকি ওই যে পত্রিকাটা কাজ করি সেইটাতে হবে? সেই জায়গায় সেই বিতর্কের মধ্যে যাই না, সেই বিতর্কতে না যায় শুধু সম্পাদক, আমাদের ব্যবস্থাপনা সম্পাদককে একটা অনুরোধ করব। আমি লাফালাফে যাচ্ছি যেহেতু আরো অনেকে কথা বলবেন, ব্যবস্থাপনা সম্পর্কে একটা বলবো। আপনি অনেক স্বপ্নের কথা বললেন, আবার এই তরুণ বন্ধুদের জন্য আপনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, আগামীতে 6 মাস বা 1 বছর পরে যখন আবার আমরা মিলিত হব তখন যেন আমরা বলতে পারি আমি সিটি নিউজ ঢাকা। এবং সিটি নিউজ ঢাকা আমাকে খাবার, আমার চলবার, আমার ভরণ পোষণের একটা নিশ্চয়তা দিয়েছে। সেই নিশ্চয়তার জায়গা থেকে আমি সিটি নিউজ ঢাকার জন্য কাজ করতে চাই, আমি আপনার স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। এটা যেমন ব্যবস্থাপনা পরিচালকের কাছে আমার আর্জি, ঠিক একইভাবে আপনাদের কাছে আমার কিছু আর্জি আছে। এখনো সাংবাদিকতা কিন্তু মরে যায়নি। আবার এখানে এই টেবিলে এসে অনেকে বললেন যে আমাদের সাংবাদিক দিয়ে নানা ধরনের নানা কথা আছে, 500 টাকা দিলেও কেনা যায়। আমি সেটা অস্বীকার করছি না। অনেকেই ঢাকা শহরে সাংবাদিকতা করার জন্য স্বপ্ন দেখেন। আমি এই ঢাকা শহরে অনেক সাংবাদিককে ফ্যা করে ঘুরে বেড়াতে দেখি। তাদের অনেকে, যেমন আমার নিজেরই, আমি একটি পত্রিকার সম্পাদক, লেখালেখি করি, তারপরে আমার নিজের কিন্তু একটা মোবাইল চালাতে অনেক কষ্ট হয়। অনেকের দিকে 3টা 4টা 5টা পর্যন্ত মোবাইল আছে, কোন মোবাইলে কার সাথে কথা বলে জানি না। সেটা তো অন্য রকমের চর্চা, অন্য রকমের যোগ্যতা। কিন্তু একটা বিষয় মনে রাখবেন আজকে থেকে, বি অনেস্ট। আমি সাংবাদিক, আমার দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়, না বলে তোর তো কেনা যায়, কেনা যেন না যায়। যদি কেনা না যায় তাহলে সিটি নিউজ ঢাকা আপনারা যে স্বপ্ন দেখছেন, আমাদের ব্যবস্থাপনা সম্পাদক যে স্বপ্ন দেখছেন, আমাদের কিন্তু উদ্যোক্তা পরিচালক যিনি স্বপ্ন আছেন, এবং তার কথা আমার বলতেই হবে, একটু পরে বলবো আমি, এই যারা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা আসলে বাস্তবায়ন হবে। বি অনেস্ট, তাহলে আপনাকে অন্যরা সম্মান করবে। আর একটা বিষয় মনে রাখবেন, তথ্য, এই সময়ের তথ্য এত দ্রুত দৌড়ায়, তথ্য মানে দৌড়ায়, এত দ্রুত দৌড়ায়, আপনি মিস করেছেন তো আর পাবেন না। অতএব তথ্যের সাথে আপনাকে দৌড়াতে হবে, এবং তথ্য যিনি দেন আপনাকে, জীবন গেলেও তাকে আপনি বাঁচাবেন, জীবন গেলেও তাকে আপনি বাঁচাবেন। আমি ইত্তেফাকে সাংবাদিকতা ছেড়েছি আজকে 33 বছর। এখনো আমার সোর্সরা যারা, আমার এই সাংবাদিকতা জীবনে আমার সোর্স যারা, এখনো তারা আমাকে টেলিফোন করে, রে ভাই এই এরকম একটা সংবাদ আছে, আমি তো নাই, ইত্তেফাকে নাই, তাই না বলে দেন। তার মানে তার কাছে কিন্তু আমি এখনো বিশ্বস্ত। সেই বিশ্বস্ততা মনে রাখবার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আর প্রত্যেকটা দিন বাংলাদেশকে যদি অনুভব করেন, এই উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশকে যদি আপনারা অনুসরণ করবার চেষ্টা করেন, তাহলে ভালো থাকবেন সবাই, অনেক মনে হয়। আর আমি একটু আগে এই উদ্যোক্তা পরিচালকের কথা বলছিলাম, আমাদের পরিচালক সঞ্জিদা আফরিন। আবারও বলি যে একটি পরিবার যখন আনন্দের থাকে, সবকিছুই আনন্দের হয়। আবার স্বামী যখন স্ত্রীর প্রশংসা করে, তখন বুঝতে হবে ওই পরিবারে অনেক আনন্দ আছে। এবং স্ত্রী এতটাই আন্তরিকভাবে স্বামীকে সহযোগিতা করে, আজকের এই যে প্রতিষ্ঠান, সেটা ওদের নিজেদের একটি প্রেমের বন্ধন আমি মনে করবো, যে একদম একেবারে পারিবারিক প্রেমের বন্ধন। সেই পারিবারিক প্রেমের বন্ধনে আতিক এবং আফরিনকে বলবো, আপনারা আজকে থেকে আপনাদের এই পরিবারে আপনাদের একটি মেয়ে আছে, তার থেকে কিন্তু এখন আমরা সবাই আপনাদের পরিবার। অর্থাৎ আপনিও আমাদেরকে দেখবার চেষ্টা করবেন। আর ভালো ভালো কথা বলবার জন্য অনেক পুরস্কার ছিলাম, জানি না আমার ভালো এটা পরে হয়তো আমি আতিকের সাথে কথা বলে নিব। তবে সব যাওয়ার আগে, আমার বক্তব্য একেবারে শেষ করবার আগে, আমি এরকমের বক্তব্য যখন বলি তখন আমি একটু সংলাপ আবরাই, আমার একটি নাটকের সংলাপ, সেই নাটকের সংলাপটুকু আমি আমার এখান থেকে বিদায় নিব। আপনাদের অখণ্ড মনোযোগ আকর্ষণ করছি, এবং ওই বক্তৃতাটা দেওয়ার পরে আমার কোনো কথা থাকবে না। তারপরেও আবার বলি, ভালো থাকবেন, দেশের জন্য কাজ করবেন, বি অনেস্ট, বি অনেস্ট। সংলাপটি বলি এবার। পড়াশোনা শেষ করেছি লোক প্রশাসন বিভাগ থেকে, কিন্তু সাংবাদিকতা একটা নেশা লেগেছিল, আমি ছাড়তে পারছিলাম না। করোনার যখন একটু হালকা হয়ে গেল, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম আমি সাংবাদিকতা ছেড়ে দিব। কারণ আমি গ্রাজুয়েট করে এই লাইফটা আমার পছন্দ হচ্ছিল না। যার কাছেই শুনি সে আমাকে এটা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। আমি যদি ঢাকার 2-1 কাছে কথা বলেছি, তারা বলছে সাংবাদিকতা করার দরকার নেই। সর্বশেষ যখন 24 জানুয়ারি সেখানে আমি গেলাম, স্যারের সাথে যখন আমার কথা হলো, স্যার যখন আমার কথাগুলো শুনলেন, স্যার তখন আমাকে যে আশা দেখিয়েছেন
যে আশাগুলো একটু আগে স্যার এখানে শুনিয়েছেন, সেই আশা থেকে আবার কিন্তু আমি সাংবাদিকতায় ফিরে এসেছি এবং সিটি নিউজের সাথে যুক্ত আছি। আমি মনে করি সিটি নিউজ অন্যান্য সাংবাদিকতার ব্যতিক্রম। স্যার কিন্তু সেদিনই বলেছিলেন যে আমি মফস্বল সাংবাদিকতাকে প্রাধান্য দিব, তুমি আমার সাথে থাকো, তোমরা থাকো, তুমি কেন সাংবাদিকতা করবা না, তোমার লাইফ অনেক বড় উঁচু জায়গায় যাবে, তুমি সাংবাদিকতা করো, আমার সাথে থাকো। আমরা সিটি নিউজ সবাই যে সাংবাদিকতা করায়, সবাই যে সংবাদপত্র পাঠ করায় সেটা করব না, আমরা করব ব্যতিক্রম। স্যার কিন্তু তার উদাহরণ কিছু দিয়েছেন। স্যার আরও একটা কথা বলেছিলেন, আমরা শুধু সাংবাদিকতা করাবো না, তোমাদেরকেই ইনকাম করা, তোমাদেরকেই টাকা দিব, পাশাপাশি যে দর্শকরা সংবাদ পড়বে সে দর্শকরাও কিন্তু এখানে সংবাদ লিখতে পারবে তারা যদি চায়, নাগরিক সাংবাদিকতা যেটা আমরাকে বলি। স্যারের হিউজ প্ল্যান রয়েছে, আন্তর্জাতিক মাপের একটা প্ল্যান রয়েছে। আমি সবাই যেটা বলে গেলেন যে আমরা চেষ্টা করব, আমি বলবো আমরা চেষ্টা করব না, আমি করবই সিটি নিউজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সিটি নিউজের পাশে থাকার জন্য যা কিছু করার আমি তা করে যাব। আমি গর্বিত যে আমার পাশে একজন রংপুরের সহকর্মী পেয়েছি, তাকে নিয়ে অলরেডি আমি দাবি করতে পারি সিটি নিউজে এখন পর্যন্ত সম্ভবত রংপুর জেলা নিউজ সবচেয়ে বেশি আপ হয়েছে এবং আমরা দুজন মিলে প্রচুর নিউজ দেওয়ার চেষ্টা করছি এবং আমরা হয়তো কিছু ইকুইপমেন্ট পেলে আরও অনেক ভালো ভালো স্টোরি দিব, এরকম আমরা পরিকল্পনা করছি। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমাদের জন্য। শুভ বিকাল। 80-র দশকের চারণ সাংবাদিক, মফস্বল সাংবাদিকদের প্রতিকৃত বলতে পারি আমরা। সেই মোনাজাত উদ্দিনের জন্মভূমি রংপুর থেকে এসেছি আমি, সাকিব। আমি সিটি নিউজের স্টাফ রিপোর্টার রংপুর ব্যুরোতে জয়েন করেছি। তো আমি যদি একটু আমার সাংবাদিকতার গল্পটা একটু জানাই, আমি খুব একদম ছোট মানুষ। আমার সাংবাদিকতা শুরুটা এমনভাবে হলো যে আমি যখন ক্লাস 7-এ স্কুলে, তখন ইংলিশে এক্সামে কোশ্চেন আসলো যে ওই যে অ্যামিন লাইভ প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমি না একটু পড়ায় ফাঁকিবাজ আর ইংলিশে একটু বেশি কাঁচা, তো ওই যে পড়ে যাই নাই। পরে আমার ওই যে সাংবাদিকতা বিষয়টা কেন কী কারণে যে মাথায় আসলো আমি জানি না, তো ওই জার্নালিজম নিয়ে আমি লিখছিলাম কয়েক কলম। তো স্যার আমারে বললো তুমি কি জার্নালিজম জানো? না স্যার, একটু শুনছি, দেখি, ওরাই তো জাতির বিবেক শুনেছি। কয় তাইলে তুমি এই বিষয়টা নিয়ে পড়ো, বুঝছো, এইটা কাজ করতে পাবা। তো মজার বিষয় কি, আমি তার 2-3 মাস পর জানতে পারি যে ইউনিসেফ এবং বিডি নিউজ 24-এর সমন্বয়ে হ্যালো বিডি নিউজ 24 একটা শিশু সাংবাদিকদের প্ল্যাটফর্ম আছে। তো আমি ওখানে জয়েন করি। প্রায় 2 বছর ওখানে কাজ করার পর আমার অভিজ্ঞতাটা এমন হয় যে শিক্ষক আমাকে একদিন বলেছিল তুমি ভালো কিছু করতে পারো সাংবাদিকতায়, সেই স্কুল নিয়ে আমি রিপোর্ট করেছি। এবং এরপর আমি যে কলেজে যাই, সেই কলেজে দুর্নীতি তুলে আনতে গিয়ে আমাকে টিসি দিতে ধরে। তো রংপুরের সিনিয়র সাংবাদিক একজন, যার মাধ্যমে আমি এই সিটি নিউজে জয়েন করছি, জিতু কবির ভাই, উনি জাগো নিউজের রংপুর ব্যুরো চিফ। তো ওনার এবং স্থানীয় সিনিয়র সাংবাদিকদের হস্তক্ষেপে আমার টিসিটা আমি আটকাইতে পারছিলাম। তো এইভাবে আমার সাংবাদিকতা। তো এক সময় মফস্বলের সাংবাদিকতা দেখে স্থানীয় পত্রিকায় যারা কাজ করে আমরা সবাই জানি ভাই, খুব আগ্রহ ছিল। নিজের পকেটের টাকা, নাস্তার টাকা খরচ করে আমি বিভিন্ন জায়গায়, আমি একটা আব্বুর কাছে টাকা পয়সা কোনো নেই না, খালি বলি আমার একটা বাইক কিনে দাও, আমার ক্যামেরা কিনে দাও। তারপর আমার কাজ ছিল ওই বিভিন্ন জায়গায় যা রিপোর্টিং করা, নিজের পকেটের খরচ করে। কেউ আমার স্থানীয় পত্রিকায় জয়েন করলাম, জীবনে 1 টাকা দেয় নাই, উল্টা বছর শেষে কয় 3000 টাকা দেন, তাহলে কার্ড রিনিউ করে দিব। সাংবাদিকতাটা আমার ভাই ওই দিন মাথা থেকে চলে গেছিলো, কান্না করছি যে 3-4 বছর 5 বছর থেকে স্বপ্ন নিয়েছিলাম এই বুকে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছিলো। কিন্তু কালক্রমে জিতু ভাই আমাকে 23শে জানুয়ারি মাসে ফোন দেয়, দিয়ে বলে আচ্ছা তোর তো কাজ করার আগ্রহ ছিল, এখন তো দেখি করিস না। তো আমি জানতে পারছি যে তুই ভালো জায়গায় কাজ করতে চাইস বা স্থানীয় এগুলো কাজ করতে চাইস না, তো তোর জন্য একটা সুখবর আছে, কিন্তু সুখবরটা কব না। একটা ভালো কিছুর আয়োজন আছে কালকে গ্র্যান্ড প্যালেসে, দুপুরের সময় চলে আসবি। পরের দিন সিটি নিউজের প্রতিনিধি সম্মেলন রংপুরে, আমি তাও জানতাম না। দুপুরে লাঞ্চের পর আমাকে ফোন দিছে, দিয়ে বলে যে তুই কই আছিস? ভাই আমি প্রেস ক্লাবের সামনে। কই একটু তুই ইয়াতে আয় তো, গ্র্যান্ড প্যালেস হোটেলে আয় তো। তো গেলাম, গিয়ে স্যারের সঙ্গে পরিচয় করে দিল। তখন স্যার, আমি একটু বলি,
স্যারদেরও কিন্তু একটা অনিয়া ছিল, একটু ছেলে আবার রংপুরে জয়েন করবে, একজনকে তো নিলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সেক্রেটারি, আবার রংপুরে একটু কিন্তু অনিয়া ছিল। তখন স্যার যখন আমাকে বললো কোথায় কাজ করছো বা এই ধরনের একটা প্রশ্ন করছিল, আমার সঠিক মনে নেই, আমি বললাম স্যার হ্যালোতে। তো পাশে থাকা আরেক সিনিয়র সাংবাদিক ববি আঙ্কেল বললো ওই হ্যালো থেকে কাজ করছে। তখন স্যার বললো হ্যালো থেকে আসছে, তাহলে ভালো কিছু করবে মনে হয়, এই হিসাবে কি আমার জয়েন করে নেয়। আমি তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না আমি এখানে জয়েন করলাম। যখন ইতিহাস শুনলাম সিটি নিউজের গল্প শুনলাম, আমি তো প্রথম থেকে শুনতে পারি নাই, কারণ প্রতিদিন সম্মেলনে শেষ মুহূর্তে আমি অ্যাটেন্ড করছি। তখন আমাকে বকুল ভাই সাইডে ডাক দিয়ে বললো যে এই তখন শুনে একটা নতুনভাবে সাংবাদিকতার প্রতি আমার আগ্রহ জাগছে। আমি ওই দিন মানে এত পরিমাণ খুশি হয়েছি যে নিজে আবেগে নিচ থেকে বের হয়ে স্যারেরা যখন ফটো সেশনে যায় আমি স্যারকে গিয়ে সালাম করি। তো আমি চেষ্টা করতেছি। আর আমি বলতে মানে আমার যে বুড়ো চিফ কিছুক্ষণ আগে বক্তব্য দিল বকুল ভাই, এমন একটা মানুষ, আমি মনে করি যে আমার নিজের বড় ভাই। তিনি প্রতিটা রিপোর্টে আমাকে পর্যাপ্ত হেল্প করে। আমি খুব খুশি ওনার প্রতি, আমি মানে অনেক অনেক কৃতজ্ঞ। ওনার কারণে হয়তো আমি রংপুরের রিপোর্টগুলো সুন্দরভাবে কভার করতে পারতেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। হাতে তালি দেন। সিটি নিউজ ঢাকা, হিপ হিপ হুররে, সিটি নিউজ ঢাকা, সিটি নিউজ ঢাকা।